এই তুমি কি নতুন ভাড়াটিয়া? জি আপু, আজকে উঠলাম। কিন্তু আমি তো বাবাকে বারণ করেছিলাম যেন কোনো সিঙ্গেল ছেলেকে বাসা ভাড়া না দেয়। কিন্তু আপু, সিঙ্গেলদের ভাড়া দিলে কি সমস্যা? আমার সিঙ্গেল ছেলেদের উপর কোনো ভরসা নেই। আপু, সবাই একরকম হয় না। আচ্ছা, নিজে যদি এতই ভালো হও তাহলে বলো, বিয়ে হয়তো করো নাই তাই বউ নাই, কিন্তু বাবা মাকে সাথে রাখলে কি সমস্যা? যদি সেই বাবা মা দুনিয়াতে না থাকে? নীরব নিচের দিকে তাকিয়ে কথাটি বলে। নিশি নীরবের এমন কথা শুনে তার অনেক কষ্ট হয়। সে নিজেকে অপরাধী মনে করে। সরি, আমি জানতাম না। না আপু, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে তুমি তোমার রুমে যাও। নিশি তখন তার রুমে যায়, কিন্তু তার মাথায় এখনও সেই চিন্তা। তখন নিশি মনে মনে বলে, ছেলেটা দেখতে তো মাশাল্লাহ, কিন্তু তার দুনিয়ায় আপন বলতে কেউ নেই। ভাবতেই কেমন জানি লাগে। নিশির বাবা তখন সেখানে আসে। তখন তিনি নিশিকে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখে বলে, কিরে নিশি, কি করছিস এখানে? না বাবা, তেমন কিছু না। আচ্ছা শোন, আমাদের তিনতলার একটা ছেলের কাছে ভাড়া দিয়েছি। আমি প্রথমে ভাড়া দিতে চাইনি, কিন্তু পরে যখন জানতে পারি ছেলেটার কেউ নেই, তখন আমার খুব মায়া হয়, তাই ভাড়াটা দিয়ে দিয়েছি। তুই কিছু মনে করিস না? না বাবা, আমি রাগ করিনি। তুমি খুব ভালো করেছো ভাড়া দিয়ে। আচ্ছা মা শোন, শুনলাম ছেলেটা একটা কোম্পানিতে পার্ট টাইম চাকরি করে, তার সাথে পড়াশোনাও করে, তাই ভাবলাম ছেলেটাকে আমার কোম্পানিতে একটা চাকরি দিব। তাহলে তো ভালোই হবে। ঠিক আছে, আমি তাহলে ছেলেটাকে বলবো আজকে ওকে আমি আমাদের বাসায় ডিনারে ইনভাইট করেছি, তখন ওকে বলবো। রাত 8টা বাজে। নিচতলার ডাইনিং টেবিল সাজানো হয়েছে বিশেষভাবে। নিশি আয়নার সামনে দাঁড়িয়ে, চুলে হালকা খোপা, মুখে হালকা সাজ। যদিও নিজেই বলেছে আমি খেতে বসবো না, কিন্তু তাও সাজছে। মনের ভেতর অজানা একটা অনুভূতি কাজ করছে। নিশিমা, একটু নিচে যেও তো, ছেলেটা আসবে এখন। ও, ও আসবে? হ্যাঁ মা, তোমার আব্বু আজ থেকে ডিনারে দাওয়াত দিয়েছে। নিশি সিঁড়ি বেয়ে নিচে নামে। গেটের সামনে দাঁড়িয়ে নীরব। সাদা শার্ট, কালো ট্রাউজার, হাতে পুরনো একটা ব্যাগ। চেয়ারে শান্ত, চুপচাপ এক ছায়া। দেরি করলে কেন? অফিস থেকে একটু দেরি হলো আপু। এসো ভেতরে। ডাইনিং টেবিলে সবাই বসেছে। ভাত, রোস্ট, ভাজি সব সাজানো। নীরব চুপচাপ খাচ্ছে, যেভাবে তার স্বভাব। খাও বাবা, সংকোচ করো না। ধন্যবাদ আঙ্কেল, খাবার খুবই মজার হয়েছে। আচ্ছা বাবা শোনো, তুমি যদি কিছু মনে না করো, তোমার মতো মেধাবী আমার পরিশ্রমী ছেলেকে আমি আমার কোম্পানিতে দেখতে চাই। চাইলে একটা পার্ট টাইম পজিশনও দিতে পারে। খুব ভালো প্রস্তাব দিয়েছেন আঙ্কেল, আমি কৃতজ্ঞ। তবে তবে আমি নিজের জায়গা নিজেই তৈরি করতে চাই। কেউ যদি কাছের হয়ে যায়, তখন যেন সেটা আমার জন্য সুযোগের রাস্তা না হয়ে দাঁড়ায়। এই ভয়টা আমার সব সময় কাজ করে। বাহ, একদম ঠিক বলেছ। কথা দিচ্ছি কখনো তোমার স্বাধীনতার বাধা হবে না, শুধু পাশে থাকবো। নিশি এক দৃষ্টিতে তাকিয়ে থাকে নীরবের দিকে। তার চোখে এক ধরনের মুগ্ধতা জমে ওঠে। নিশি তখন মনে মনে বলে, ছেলেটার চোখে কষ্ট আছে, কিন্তু আত্মসম্মানও আছে। এই জিনিসটাই অনেক বড়। সকাল 9:30। ভার্সিটির ক্যাম্পাস একদম জমজমাট। নতুন সেমিস্টার শুরু হয়েছে। ক্লাসরুমে হইচই, করিডোরে গুঞ্জন। নিশি একটু দেরিতে আসলো ক্যাম্পাসে ঢুকেই তার দিকে চোখ চলে যায় অনেকের। ক্যাম্পাস কুইনের এন্ট্রি বলে কথা, কিন্তু আজ তার চোখ আটকে যায় একটা অচেনা পরিচিত মুখে। নিশি তখন চোখ বড় বড় করে ফিসফিস করে বলে, এই ছেলে তো... না না, ভুল দেখছি না তো? নিশি ঠিকই দেখেছে। নীরব এখন সে ভার্সিটির নতুন ছাত্র, সেকেন্ড ইয়ারে ভর্তি হয়েছে। ট্যালেন্টেড ক্যাটাগরিতে স্কলারশিপ পেয়েই ঢুকেছে। নীরব তখন ভার্সিটির মূল ভবনের করিডোরে দাঁড়িয়ে ক্লাসরুম খুঁজছে। নিশি তখন তার দিকে এগিয়ে আসে। এই তুমি নীরব না? জি আপু, আপনি এখানে? মানে, এটা আমার ভার্সিটি, আমি ফাইনাল ইয়ারে। তুমি কখন ভর্তি হলে? গত সপ্তাহে স্কলারশিপে সেকেন্ড ইয়ারে ভর্তি হয়েছি। বাহ, চমৎকার তো। তুমি কিছু বলনি আমাদের? আপু, আমি কারোর উপর বোঝা হতে চাই না, নিজের মতো চলতে ভালো লাগে। আরে বোকা, বললেই কি কেউ তোমাকে বোঝা ভাবতো? বরং আমি খুব খুশি হতাম। ধন্যবাদ আপু। তোমার ক্লাস কোনটায়? আমি আসলে রুম 203 খুঁজছি। ওটা আমার নিচের ক্লাস।
চলো আমি দেখিয়ে দিচ্ছি। দুজন পাশাপাশি হেঁটে যায় করিডোর ধরে। চারপাশে অনেক চোখ তাদের দিকে তাকিয়ে, কারণ কেউ কখনো নিশিকে কোনো ছেলের সঙ্গে এমন সহজভাবে কথা বলতে দেখেনি। নিশি তখন মনে মনে বলে, ছেলেটা চুপচাপ, কিন্তু ভেতরে কত শক্ত এক মন। হয়তো হয়তো এই ছেলেটার জন্যই আমি একটু বদলে যেতে পারি। শোনো নীরব, ভার্সিটিতে যদি কখনো কোনো সম্পর্ক হয়, কেউ কিছু বলে বা অসম্মান করে, সোজা আমাকে জানাবে, ঠিক আছে? নীরব চোখ নামিয়ে হালকা হেসে বলে। ঠিক আছে আপু। ভয় পাওয়ার কিছু নেই, আমি আছি। নীরব চুপচাপ মাথা নেড়ে সায় দেয়। হয়তো প্রথমবারের মতো নিশির ভেতরে এক অন্যরকম কোমলতা অনুভব করে। নিশি যখন নীরবকে ক্লাসরুমে পৌঁছে দিয়ে নিজের ক্লাসের দিকে ফিরছে, তখনই গেটের পাশে দাঁড়িয়ে থাকা তার দুই ঘনিষ্ঠ বান্ধবী সুমাইয়া আর তানিয়া চোখ গরম করে তার দিকেই তাকিয়ে আছে। কি রে নিশি, এ কোন নয়া চ্যাপ্টার? তুই তো কোনো ছেলের সাথে কথাও বলিস না, আর এখন থেকে একজন হ্যান্ডসাম জুনিয়র সাথে ঘনিষ্ঠ গলায় ক্লাসে ঢুকিয়ে দিচ্ছিস। ধুর, বেশি ভাবিস না, ছেলেটা আমাদের বাসার ভাড়াটিয়া। ভাড়াটিয়া? তোর তো বাবা কাউকে বাসা ভাড়া দেয় না, বিশেষ করে সিঙ্গেল ছেলেদের। এই ছেলেটা একটু আলাদা। নীরব নাম ওর, বাবা মা কেউ নেই, একা থাকে, পার্ট টাইম জব করে, নিজের খরচ চালায়। দেখে যত শান্ত ততটাই রেসপন্সিবল। ঠিক আছে, কিন্তু প্রশ্ন হচ্ছে, তোকে তো আগে কখনো কারোর সঙ্গে এত সুন্দর করে কথা বলতে দেখিনি। তুই যে ছেলেটাকে দেখে আর চোখে তাকাস না, আর এখন জুনের ছেলেটাকে। তোরা সব সময় বাড়িয়ে বলিস। আমি শুধু তাকে সাহায্য করছিলাম। নতুন এসেছে, ভার্সিটির কিছুই চেনে না, তাছাড়া ছেলেটার চোখে কেমন যেন কষ্ট লুকোনো থাকে। আরে বাবা ঠিক আছে, আমরা তো আর কিছু বলিনি, শুধু বলছি তোর চোখে নীরবের জন্য একটু সফট কর্নার দেখলাম আর কি। তোর কথায় না নিশি, একদিন তুই নিজেই পড়বি প্রেমে। ও প্লিজ, প্রেম ভ্রম আমার জন্য না, আমি শুধু ওকে হেল্প করছিলাম। বান্ধবীরা মুখে হাসি লুকাতে না পেরে হেসে ওঠে, কিন্তু নিশি নিজের মনে কিছু ভাবতে থাকে। আসলে তার মধ্যে কি সত্যি একটু সফট কর্নার গড়ে উঠছে? ঠিক আছে, বুঝতে পেরেছি। তাহলে আমরা এই তথ্য ঠিক করে গল্পটি সামঞ্জস্য করব। নিশি এবং নীরব ভিন্ন শ্রেণীতে পড়বে, তাই তাদের একই ক্লাসরুমে থাকার কোনো কারণ থাকবে না। আসুন সেই অনুযায়ী পর্বটি আবার সাজিয়ে নেওয়ার চেষ্টা করি। নীরব আজ প্রথমবার ভার্সিটি ক্লাসে যাচ্ছে। তার চোখে একটু আশঙ্কা ছিল, কিন্তু সাথে সাথে সে জানতো অন্যদের মতো হইহুল্লোড় করে ক্লাসে ঢোকা তার স্বভাব নয়। সে চুপচাপ নিজের মতো করে থাকতে ভালোবাসে। ক্লাসে ঢোকার পর সে জায়গা পেল পেছনের দিকে এক কর্নায়। তার সামনে বসা কেউ না থাকায় সে বেশ কিছুটা নিরিবিলি মনের শান্তিতে পড়াশোনা শুরু করলো। অন্যদিকে নিশি তার বান্ধবীদের সাথে ক্লাসে ঢোকার সময় প্রথমেই চোখ পড়ে নীরবের দিকে। সে সিটে বসার পর তার মনে এক অদ্ভুত অনুভূতি হলো। আজকের এই ছেলেটা একদমই আলাদা। তবে সে জানতো নীরব তার ক্লাসে নয়, বরং অন্য শ্রেণীতে পড়বে। নিশি তাই ভাবলো, কেমন লাগবে যদি সে এই ক্লাসে থাকতো। সে দ্রুত মাথা ঝাঁকালো, কারণ তার মনোযোগ আবার ক্লাসের দিকে চলে গেল। নিশির সিট ছিল সামনের দিকে, যেখানে শিক্ষক সহজে তাকাতে পারতেন। ক্লাস শুরু হওয়ার পর শিক্ষক ইংরেজি সাহিত্যের প্রথম পাঠ্য বইয়ের অক্ষরের ব্যাখ্যা দিতে শুরু করেন। নিশি যেহেতু এই বিষয়টা খুব ভালো জানতো, সে বরাবরই চোখের কোণে হাসে। তার জন্যই এই পাঠ ছিল এক অন্য ধরনের স্নেহের বিষয়। কিন্তু নীরবের সেদিকে কোনো দৃষ্টি ছিল না। সে নিজে তার মনোযোগে ডুবেছিল, ক্লাসের জন্য প্রস্তুতি নিচ্ছিল। আজ আমরা শেক্সপিয়ারের হ্যামলেটের বিশ্লেষণ করব। কেউ কি জানে হ্যামলেটের চরিত্রের মূল দিক কি? এটা ছিল ইংরেজি সাহিত্যের মৌলিক প্রশ্ন, কিন্তু নীরব সে শ্রেণীর ছাত্র ছিল না, তাই তার কোনো রকম অংশগ্রহণ করার সুযোগ ছিল না। তবে নিশির ক্লাসে মনোযোগী ছিল, তাই কখনোই তার চিন্তা ঘোরানো হচ্ছিল না। নীরবের ভার্সিটির প্রথম দিনটা নিঃসন্দেহে ভালো গেল, কিন্তু নিশির মনে কিছু অদ্ভুত অনুভূতি ছিল। সে ভাবছিল, এমন ছেলেটি যে এত শীতল, এত গম্ভীর, তবুও তার মধ্যে কেন যেন কিছু একটা অন্যরকম। সেদিন ক্লাসের শেষে যখন সে তার বান্ধবীদের সঙ্গে বের হচ্ছিল, তখনও তার মনে সেই প্রশ্ন দোলা দিচ্ছিল, নীরব কেন এত একা। নিশি একটু দেরি করে বাইরে বের হলো, তার বান্ধবীরা আগে চলে গিয়েছিল। পথে তার চোখ পড়ল নীরব আবারও একা হেঁটে যাচ্ছে। তার মন থেকে এক অদ্ভুত টান অনুভব করল নিশি। হয়তো সে তার মতো একা থাকতে ভালোবাসে, কিন্তু কিছুটা কৌতূহলও তাকে তাড়া করছিল।
তুমি আবার একা চলেছো? ভার্সিটির প্রথম দিন, তাও একা? হ্যাঁ, আমি একাই ভালো থাকতে পছন্দ করি। নিশি একটু থেমে যায়। তার মধ্যে কিছু অদ্ভুত কৌতূহল তৈরি হয়েছে, কিন্তু সে কিছু বলতে পারছিল না। নীরবের একাকিত্ব যেন তাকে একটা অজানা রহস্যের দিকে আকর্ষণ করছিল। কখনো যদি কোনো সমস্যা হয় আমাকে জানিও। ধন্যবাদ আপু, কিন্তু আমি নিজেই ম্যানেজ করতে পারি। নিশির মনে ছিল এই ছেলেটা আসলে এক অদ্ভুত ধরনের, নিজের সমস্যাগুলো চেপে রাখতে চায়, কিন্তু তবুও তাকে একা থাকতে দিলেও কিছু একটা মনে হতো তাকে সাহায্য করা উচিত। এরপর নিশি চুপচাপ নীরবের দিকে তাকিয়ে বলল, তুমি যদি কখনো আমার সাহায্য চাও আমি আছি। ধন্যবাদ আপু, তবে আপু আমি যতটা সম্ভব নিজের দিকে নজর দেই। নিশি আর কিছু বলল না। সে জানতো নীরব একা থাকতে ভালোবাসে, কিন্তু তার মধ্যে এক ধরনের অনিশ্চয়তা ছিল। সে ভাবছিল এই ছেলে কেন এত একা, এত গম্ভীর। এভাবেই তাদের সম্পর্ক শুরু হয়, একে অপরের প্রতি একটা অদ্ভুত আকর্ষণ, কিন্তু একে অপরের থেকে আলাদা হয়ে থাকার এক প্রকার অজানা মানসিকতা। নিশি জানতো তার সামনে আরেকটি রহস্য রয়েছে, আর সে সেই রহস্যে উন্মোচন করতে চাইছিল। পরের দিন ভার্সিটির ক্যাম্পাসে ফের একবার নিশি তার বান্ধবীদের সাথে বসেছিল। তার পুরনো দিনগুলোর গল্প করছিল, তবে আজকের আলোচনায় ছিল নীরব। নিশি তার বান্ধবীদেরকে বলছিল, তোরা কি জানিস, আমাদের নতুন ভাড়াটিয়া ছেলে নীরব ক্লাসে প্রথম দিনেই এত ভালো উত্তর দিয়েছিল। ও মা, তুই তো বলেছিস ছেলেটা একদম শুধু শুনে মনে হচ্ছে তো একদম আলাদা ধরনের মেয়ে। হ্যাঁ, একটু অদ্ভুত, এত গম্ভীর অথচ দারুণ বোঝে। সেই ছেলেটা কি আর কখনো এমন করবে? কেউ কি জানে সে আসলে কি চায়? তুই নিশ্চয়ই তার কাছ থেকে একটু বেশি আগ্রহ পাচ্ছিস নিশি। না না, আমি শুধু তাকে ভালোভাবে বুঝতে চাই, কিন্তু সে তো তেমন কিছু ভাববে না। মনে হয় তোমার মধ্যে একটু আগ্রহ তো আছে। না, এমন কিছু না, আমি শুধু তার একাকিত্বটা বুঝতে চাই। বান্ধবীরা হাসতে থাকে, কিন্তু নিশি জানতো এটা শুধু একটা ভাবনা, কিছু একটা সত্যি ছিল যা তার মনের মধ্যে চেপেছিল। কেন সে এত একা, কেন তার মধ্যে এমন এক ধরনের গভীরতা ছিল যা সে সহজে কাউকে বুঝতে দিত না। তবে নিশি জানতো এর উত্তর একদিন তাকে খুঁজে বের করতেই হবে। ভার্সিটির দিনটা শুরু হওয়ার আগে নিশি ভাবতে থাকে নীরবের একাকিত্ব নিয়ে। তার মনের ভেতর যে কৌতূহল তৈরি হয়েছে সেটা কি সে কখনো দূর করতে পারবে? তার মনে প্রশ্ন ছিল, সে কী কারণে এমন একা থাকে নীরব। সে তো কিছুই জানতো না তার সম্পর্কে, তবে আজকের ক্লাসে কিছু একটা যেন ঘটতে যাচ্ছে। নিশি তখন চুপচাপ হাঁটতে হাঁটতে নিজের কাছে ভাবছিল, কি এমন আছে নীরবের মধ্যে যা আমাকে এমনভাবে টানে? কেন তাকে জানার ইচ্ছেটা বেড়ে যাচ্ছে? এই ছেলে তো একদমই আমার ধরনের নয়। সে তো গম্ভীর, চুপচাপ, কিন্তু কেন এই ছেলেটা এত আলাদা? ক্লাস শুরু হওয়ার পর নিশি সোজা গিয়ে তার বান্ধবীদের সঙ্গে বসে। সবাই মজা করতে করতে ক্লাসে ঢুকছিল। আজকের মেজাজটা অন্যরকম, কিন্তু নিশির চোখে বারবার সেই একা একা চলা নীরবটা ভেসে উঠছিল। তার আশেপাশের লোকজন তাকে খুঁটিয়ে দেখছিল, তবে নিশির দৃষ্টিকে নীরবের দিকে। এই তুই তো চুপ কেন নিশি? কি হলো, কোনো নতুন প্রেমের শুরু? এই না, কিছু না। আমি তো শুধু ভাবছিলাম অনেক দিন হয়ে গেছে ভার্সিটিতে নতুন কিছু শুরু করতে, কিন্তু সে কি এমন কিছু বিশেষ? তুমি নিশ্চয়ই তার কাছ থেকে একটু বেশি আগ্রহ পাচ্ছ নিশি। কি বলিস নিশি? এরকম রহস্যময় ছেলেকে পছন্দ করলি? তোর তো সাধারণত একদম একা থাকতে পছন্দ। আজকাল দেখি তুমি তো অনেক বেশি উৎসাহী। না, আমি শুধু একটু ভাবছিলাম তার একা থাকার কারণটা যদি জানি তাহলে হয়তো কিছু একটা সাহায্য করতে পারবো। বাহ, তাহলে তো বুঝি নীরবের একা থাকার রহস্য তুমি জানতে চাও। তার সবে মজা করতে করতে হাসছিল, কিন্তু নিশির মনে এখনও খুঁজে বেড়াচ্ছিল কিছু এমন উত্তর যা তার জমে থাকা কৌতূহল মেটাতে পারবে। তবে ক্লাসরুমের পর তার মনে কিছু একটা অদ্ভুত অনুভূতি তৈরি হলো। নীরবের মাঝে একটা অদ্ভুত শক্তি ছিল যা তাকে আকর্ষণ করছিল। পরের দিন ক্লাস শেষে নিশি নীরবের সাথে আবার দেখা করতে চেয়েছিল। আজ সে প্রশ্ন করতে চায়, তার মনে কিছু জানার আগ্রহ জমে উঠছিল। তার মনে কিছু উত্তর ছিল যা খুব দরকার। আজ নীরবের সঙ্গে আলোচনা করতে হবে। নিশির সামনের দিকে হাঁটতে হাঁটতে অল্প কিছু দূরে গিয়ে নীরবকে দেখে। তখন নিশি নীরবের কাছে গিয়ে সরাসরি বলে, তুমি তো জানো তোমার মতো একা চলতে আসলে বেশ কঠিন।
হ্যাঁ, কিন্তু আমার কাছে একা থাকার কিছু উপকারিতা আছে। কি ধরনের উপকারিতা? একা থাকলে নিজের কাজে মনোযোগ দেওয়া যায়, অন্যদের থেকে কিছুটা দূরে থাকলে জীবনটা সহজ হয়। শুনে চুপ হয়ে গেল। এমন কথা সে আগে কখনো শোনেনি, তবে তার মনের মধ্যে আগ্রহ বেড়ে গেল। এমন একা থাকা কেন, কি কারণ ছিল? তবে তো একা থাকলেই ভালো, পরিবার বন্ধু কিছুই থাকতে হবে না। সব কিছুই মাঝে মাঝে ভালো লাগে না, তবে একা থাকতে ভালো লাগে। নিজের জীবনের গতি নিজের মতো করে সামলানো যায়। এবার নিশির মনে অদ্ভুত এক অনুভূতি জেগে উঠল। নীরবের কথায় এমন এক ধরনের গভীরতা ছিল যা তাকে আরও জানার জন্য তাড়িত করেছিল। তাহলে তুমি আসলে কি চাও? এবার নীরব থেমে যায়। চোখে এক ধরনের শূন্যতা ভেসে ওঠে, কিন্তু সেটা কেউ বুঝতে পারে না। যে আমি একা থাকি সেটা আমার পছন্দ, কিন্তু যে কেউ যদি আমাকে নিজের মতো থাকতে দেয় তাহলেই শান্তি পাই। নিশি আর কিছু বলল না, সে শুধু নীরবের দিকে তাকিয়েছিল। এই এক ধরনের অনুভূতি ছিল যা কখনো সে আগে অনুভব করেনি। নীরবের একাকিত্ব, তার ভাবনা, তার গভীরতা, সব কিছুই মিলে এক নতুন এক সৃষ্টি করছিল। সে জানতো এই ছেলেটার মধ্যে এমন কিছু রয়েছে যা সে একদিন বুঝতে পারবে। পরের দিন নিশি ভার্সিটির ক্যাম্পাসে আসার পর বান্ধবীরা তাকে আশেপাশে খুঁজছিল। তাদের কাছে নিশি এখন একটা নতুন প্রশ্ন ছিল। নীরব আসলে কি ভাবছে, কেন সে এমন একা থাকে? বান্ধবীরা প্রশ্ন করছিল, কিন্তু নিশির মনে ঠিক উত্তর ছিল না। কি হলো নিশি, এত ভাবছিস কেন? বুঝছি তুই নীরবের কথা নিয়ে ভাবছিস, আমাদের তো কখনো এমন ঘটনা হয়নি। তোরা তো জানিস আমি কখনো এরকম ভাবনাতে পড়ি না, কিন্তু নীরবের প্রতি এক অদ্ভুত আগ্রহ সৃষ্টি হয়েছে। তাহলে তুই অবশেষে স্বীকার করলি যে তুই তাকে পছন্দ করিস? না, পছন্দ করা কি শুধু কৌতূহল থেকেই হতে পারে? ও, সুতরাং এটা একটা গোপন কথা যেটা তুই আমাদের বলবি না? থাক, ভয় লাগবে না, আমরা তোকে জোর করবো না। নিশির মন তখন অনেক দূরে চলে গিয়েছিল। সে জানতো নীরবের মধ্যে কিছু এমন ছিল যা সে একদম সহজে বের করতে পারবে না, কিন্তু এই যাত্রাটা তাকে শেষ পর্যন্ত আসল সত্যটা জানতে বাধ্য করে। নিশি ও নীরবের মধ্যে সম্পর্কের সূচনা হয়েছিল কৌতূহল থেকে, কিন্তু তাদের জীবনের দিক এখন একটু পরিবর্তন হতে শুরু করেছে। ভার্সিটি ও অফিসের ব্যস্ততা দুজনের জীবনকে আলাদা করে রেখেছে, তবুও মাঝে মাঝে তারা একে অপরের কাছে একটু সময় পায়। আজ ক্লাসের পর নিশি ভার্সিটিতে যাওয়ার আগে তার কিছু ভাবনা ছিল। আজকাল কি যেন একটা বদলে যাচ্ছে। নীরবের কথা যখন ভাবি আমার মনটা ভারী হয়ে যায়, কিন্তু অফিসের কাজ, ভার্সিটির চাপ সব কিছু এত বেশি হয়ে গেছে যে কিছু ভাবতে পারি না। তবুও মনে হচ্ছে নীরবের মধ্যে এমন কিছু আছে যা আমাকে আরও জানার জন্য তাড়িত করছে। এদিকে নীরবের জীবনও কিছুটা কঠিন হয়ে উঠছিল। ভার্সিটি, পার্ট টাইম কাজ এবং নিজের ভবিষ্যতের কথা চিন্তা করতে করতে সে মাঝে মাঝে হতাশ হয়ে পড়তো। তবে সে জানতো কঠোর পরিশ্রম এবং একাগ্রতা তাকে একদিন তার লক্ষ্য অর্জন করতে সাহায্য করবে। নীরব অফিসে নিজের রুমে বসে কাজ করতে করতে চিন্তা করছিল। বাড়ির মালিকের মেয়েটা নিশি কেন যেন আমার মনে একটা জায়গা তৈরি করে ফেলেছে, কিন্তু তার কাজ, ভার্সিটি, তিনিও তো এত ব্যস্ত থাকে। আমরা দুজনই কখনো একে অপরের কাছে সময় দিতে পারবো না। নীরবের জীবনে চাকরি এবং পড়াশোনার চাপের মাঝে কিছুটা বিশ্রামের প্রয়োজন ছিল, কিন্তু তার মন থেকে নিশির কথা কিছুতেই বের হচ্ছিল না। শুরুর দিকে সে মনে করেছিল তাদের সম্পর্ক শুধু বন্ধুত্বের পর্যায়ে থাকবে, কিন্তু এখন সেটা যেন অন্য কিছু হয়ে উঠেছিল। অফিসের কাজ শেষ হওয়ার পর নীরব কিছুটা ক্লান্ত হয়ে বাসায় ফিরে আসে। ভার্সিটি ও অফিসের চাপ, সহকর্মীদের সাথে বিভিন্ন আলোচনা, সব কিছু মিলিয়ে সে অনেকটাই ব্যস্ত হয়ে গেছে। এদিকে নিশি ভার্সিটি শেষ করে বাসায় এসেছে। তখন সে সোফায় বসে মনে মনে ভাবে, অনেক দিন হয়ে গেছে নীরবকে সময় দিতে পারি না, কিন্তু আমি তো অফিসের কাজেও মগ্ন। ভার্সিটিতে পড়াশোনা, আবার সামনে পরীক্ষা, সব কিছু মিলিয়ে এত বেশি চাপ যে মনে হয় কিছুই ঠিকমতো করতে পারছি না। যতই কাজের চাপ থাকুক না কেন, নিশি জানতো কিছু জিনিস তার মনের গভীরে তৈরি হয়েছে যা সে অপেক্ষা করতে পারবে না। নীরবে সঙ্গে তার সম্পর্কের মধ্যে একটা শূন্যতা তৈরি হয়েছে এবং সে বুঝতে পারছিল না এই শূন্যতা কিভাবে পূর্ণ হবে। নিশি তখন আবার নিজের মনে বলতে থাকে, আমি কি ভুল করছি? নীরব তো খুব ভালো ছেলে, কিন্তু আমি তার কাজের চাপ, ভার্সিটির পড়াশোনা আমি জানি। সে জানালেও আমি কখনো তাকে পুরোপুরি সময় দিতে পারবো না।
একদিন যখন নিশি ভার্সিটি শেষ করে বাসায় ফিরছিল, তখন সে হঠাৎ নীরবকে রাস্তায় দেখা পায়। সে জানতো না নীরব এখান থেকে কোথায় যাচ্ছে, কিন্তু কিছু একটা ছিল যা তাকে নীরবের কাছে গিয়ে জিজ্ঞাসা করতে বাধ্য করলো। তখন সে তাই করলো, নীরবের কাছে গিয়ে জিজ্ঞেস করলো, তুমি তো অনেক ব্যস্ত থাকো, কিভাবে এত কিছু সামলাও? নাকি? হ্যাঁ, অনেক কিছু করতেই হয়। আমি জানি এসব কিছু আমার জীবনের অংশ। ভার্সিটি, কাজ, সব কিছুই একে অপরের সাথে মিশে গেছে। তাহলে তোমার মতো একটা ছেলেও এত চাপ সামলাতে পারে? বেশিরভাগ সময় আমার কাছে একটাই চিন্তা থাকে, কাজটা সঠিকভাবে শেষ করতে হবে। বাকিটা সবাই নিজের মতো সামলায়। রাস্তায় তাদের মধ্যে কথোপকথন চলতে থাকে। দুজনেই নিজেদের কাজ ও জীবনের ব্যস্ততায় ডুবে গেল। একে অপরের মধ্যে একটা অদ্ভুত যোগাযোগ তৈরি হচ্ছিল। তাদের মধ্যে যা ঘটছিল সেটি সময়ের পরিক্রমায় আরও শক্তিশালী হয়ে উঠছিল। কিন্তু নীরব, এত ব্যস্ততার মাঝে কি কখনো মনে হয় না কিছু সময় নিজের জন্য থাকা দরকার? আমার জন্য সময়টা শুধু আমার কাজই, কারণ এর মাধ্যমেই আমি নিজের ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিচ্ছি। নিশি বুঝতে পারছিল নীরব আসলে তার জীবনে একটা অদ্ভুত দিক নিয়ে কথা বলছিল। একদিকে তার কাজ ও জীবনে কঠোরতা ছিল, অন্যদিকে তার মধ্যে একটা অসম্পূর্ণতা ছিল। সেদিনে এই ছোট্ট আলাপের পর নিশি মনে মনে কিছু প্রশ্ন জমেছিল। কিসের জন্য এত কঠোর পরিশ্রম? কোথায় যাবে নীরব যদি সে তার স্বপ্নগুলো পূর্ণ করতে না পারে? দিনগুলো যেন উড়ে যাচ্ছে। সকাল মানে এক দৌড়ঝাঁপের গল্প। নীরবের ক্লাস, অফিস, আবার পড়াশোনা। নিশির দিনও কম ব্যস্ত নয়। ক্লাস, ফ্রেন্ডস গ্রুপ, প্রেজেন্টেশন, সব মিলিয়ে সময় কোথা দিয়ে চলে যায় বোঝা যায় না। তবুও এই ব্যস্ততার মাঝেও তাদের চোখে চোখ পড়ে। কথার সূত্র গড়ে ওঠে যেন ব্যস্ত সময়ের ফাঁকে জমে থাকা একটা নিঃশব্দ বোঝাপড়া। একদিন ভার্সিটির করিডোর নিশি হেঁটে যাচ্ছে, হঠাৎ নীরবের মুখে চোখ পড়ে। নীরব হেঁটে যাচ্ছিল, তখন নিশি তাকে ডাক দেয়। এই যে নীরব, দাঁড়াও তো। জি আপু। কি অবস্থা? মুখটা তো দেখে মনে হচ্ছে গত কয়েকদিনে ঘুমাওনি ঠিক মতো। আসলে আপনি ঠিকই ধরেছেন, ক্লাস আর অফিস ম্যানেজ করতে গিয়ে ঘুমটা বেশ কমে গেছে। অফিসটা এত দরকারি নাকি? নিজের শরীরের দিকে তো একটু খেয়াল রাখা উচিত। আপু, আপনার চিন্তার জন্য ধন্যবাদ, কিন্তু কিছু দায়িত্ব তো এড়ানো যায় না। নিজের খরচ তো নিজেকেই চালাতে হয়। আচ্ছা, যদি কোনো সমস্যা হয়, মানে কিছু দরকার হয় বা মন খারাপ থাকে, তাহলে প্লিজ আমাকে জানিও, আমি আছি, বুঝলে? আপনি এত ভালো কেন আপু? তুমি বলেছিলে না সবাই একরকম হয় না? হ্যাঁ, কিন্তু আপনাকে আলাদা লাগে। সব কিছুর মধ্যেও আপনি আমাকে গুরুত্ব দেন, এটা আমার জন্য অনেক কিছু। নিশির মুখে লজ্জা মিশ্রিত একটা হাসি ফুটে ওঠে। এমন কিছু কথা যেগুলো শুনে বুকটা কেমন যেন ভরে ওঠে, আবার হালকা কাঁপেও। আচ্ছা ঠিক আছে, আজকে তাড়াতাড়ি বাসায় ফিরো, শরীরের যত্ন নিও। অবশ্যই আপু, আপনি খেয়াল রাখেন নিজেরও। নিশি রুমে যায়, কিন্তু যাওয়ার সময় তার চোখে একরাশ প্রশ্রয়, মমতা আর এক অদ্ভুত অনুভূতি ঝিলিক দিয়ে যায়। নীরব দাঁড়িয়ে থাকে অনেকক্ষণ, শুধু নিশির চলে যাওয়ার পথের দিকে চেয়ে। হয়তো তার অভ্যস্ত নিঃসঙ্গ জীবনে একটু আলো জ্বলে উঠেছে। মানুষ চাইলেও সবসময় নিজেকে একা রাখতে পারে না। কষ্ট, ক্লান্তি, দায়িত্বের ভিড়ে যদি কেউ একটু পাশে এসে দেয়, মনটা ধীরে ধীরে গলে যেতে বাধ্য। নীরবের ক্ষেত্রেও ঠিক তাই হচ্ছে। নিশি যে প্রথম দেখাতে তাকে সন্দেহের চোখে দেখছিল, আজ সেই যেন প্রতি সন্ধ্যায় একটা চুপচাপ অপেক্ষা করে নীরব কখন ফিরবে। একদিন বাসায় বিকেলের সময় নিশি বারান্দায় দাঁড়িয়ে, এক হাতে কফির কাপ, কফিতে এক চুমুক দিয়ে নিশি মনে মনে ভাবে, ছেলেটা তো চুপচাপ কেন? সারাদিন ক্লাস করে, অফিস করে, ফিরেও একা থাকে। এই বয়সে মানুষ তো কিছু না কিছু ভাগাভাগি করে, আর ওর তো কেউ নেই। কিছু কথা ভাগ করে নিলেই তো হয়তো হালকা লাগবে ওর। কিছুক্ষণ পর নীরব বাসায় আসে, ক্লান্ত চোখ কিন্তু মুখে হালকা হাসি। নীরব তখন বাসায় যাচ্ছিল, তখন নিশি তার পিছনে পিছনে যায়। নীরব যখন দরজা বন্ধ করবে, তখনই সে নিশিকে দেখতে পায়। আরে আপু, হঠাৎ এখানে? ভেতরেও আসতে বলবে না? আরে আসেন আসেন, আপনারই তো বাড়ি। এই যে শোনো, একটু বসো তো। জি আপু। আজ আর অফিসে গেলে না বুঝি? না আপু, আজ কিছু কাজ ছিল না, তাই আগে ফিরে এলাম। চা খাবে? বানিয়ে আনছি। না না, আপনি কষ্ট করবেন না। তুমি এখনো আমাকে আপনি বলো কেন?
বাসায় আমারই ভাড়াটিয়া, আবার আমি কষ্ট করব না? কেমন যুক্তি এটা? আপনি তো সিনিয়র, তাই ভদ্রতার জন্য আপনি বলি। আচ্ছা ঠিক আছে, আপনি থাকুন, আমি চা নিয়ে আসি। কিছুক্ষণ পর দুজনে বারান্দায় বসে চা খাচ্ছে। নীরব, তোমার ভার্সিটি কেমন চলছে? ভালোই আপু, পড়াশোনা অনেকটা চাপে রাখে, তবে চেষ্টা করছি ভালো কিছু করার। আমি জানি তুমি পারবে। আচ্ছা, তুমি কখনো কারো কাছে তোমার কথা, মানে তোমার মনের কথা শেয়ার করো? আসলে কাউকে আপন মনে করলেই তো কথা বলা যায়, তাই না? কিন্তু তেমন কেউ তো নেই। যদি চাও আমায় চেষ্টা করতে পারো, আমি খারাপ শ্রোতা না। আপনার চোখে কথার চেয়েও বেশি কিছু থাকে আপু। আপনি সত্যি ভালো একজন মানুষ। ধন্যবাদ। আচ্ছা, আমরা কি বন্ধু হতে পারি? আপনি যদি এত সুন্দর একটা প্রস্তাব দেন, না তো বলা যায় না। সেদিন সন্ধ্যায় বারান্দার আলোটা একটু বেশি উজ্জ্বল ছিল হয়তো। নিশি আর নীরবের মাঝে শুরু হয়েছিল নতুন এক বন্ধুত্বের সূচনা, যেখানে এক পাশে মায়া, আরেক পাশে সম্মান, আর মাঝখানে একটা অদৃশ্য ডোর, ভরসার। চলো তাহলে এগিয়ে যাই পর্ব 18-এর দিকে। এবার গল্পে আরও ঘনিষ্ঠতা আসুক, নীরবের মন খুলে যাক ধীরে ধীরে আরও, আর নিশিও যেন বুঝতে শুরু করে তার ভেতরের মানুষটাকে। সময় বড় অদ্ভুত এক খেলোয়াড়, সে ধীরে ধীরে মানুষের মনে প্রাচীর ভেঙে ফেলে তার নিজের মতো করে। নীরব যেমন নিজেকে গুটিয়ে রাখত, এখন সে অন্তত নিশির সামনে একটু খুলে বলে। আর নিশি, সে তো বরাবরের মতোই আলাদা, সাহসী, কিন্তু নীরবের সামনে আসলেই তার স্বরে নরম একটা কিছু জমে থাকে। সেদিন সকাল 9টা, নিশি বারান্দায় দাঁড়িয়ে ফোনে কথা বলছে বান্ধবী সুমাইয়ার সাথে। কি রে নিশি, সত্যি বল, তুই আর ওই হ্যান্ডসাম ভাড়াটিয়া ছেলেটা কিসের মধ্যে আছিস? আরে ধুর, কি বলিস এসব? হ্যাঁ, তোকেই তো দেখলাম সেদিন ওর সাথে চা খেতে বারান্দায়। তুই তো কলেজে কারোর দিকে ফিরেও তাকাস না। মানে এই নয় যে সবার মতো ওকেও দূরে ঠেলে দেব। ছেলেটা ভালো, আর জানিস খুব কষ্টে আছে ও, একা, বাবা মা কেউ নেই। ও, তাহলে বুঝি কেন তোর মায়া পড়ে গেছে। শুধু মায়া নয় রে রিমা, ছেলেটা খুব দায়িত্ববান, এত কম বয়সেও অফিস করে, পড়াশোনা করে। আমি অনেক ছেলেকে দেখেছি, কিন্তু এমন মাথা নিচু রাখার নম্রতা খুব কম দেখেছি। ওহো, তাহলে তো আমি বুঝে ফেলেছি, তোর হৃদয়ে বাজছে ঘন্টা। সুমাইয়া হেসে ফোন কেটে দেয়। নিশি লাজুক মুখে এক কোণে দাঁড়িয়ে থাকে। অন্যদিকে ভার্সিটির লাইব্রেরি, নীরব কিছু বই নিয়ে বের হচ্ছে। হঠাৎ ফোন আসে। নীরব ফোনের দিকে তাকিয়ে দেখে নিশি কল করেছে। নীরব ফোন রিসিভ করলো। ওপাশ থেকে নিশি বলে, হ্যালো, তুমি কি আজ সন্ধ্যায় একটু সময় পাবা? জি আপু, আছে। কিন্তু কেন, কি হয়েছে? আজ তো শুক্রবার, বাসায় সকালে আছি। আম্মু চাচ্ছে তুমি একবার এসে বসো, তোমার জন্য দুধ চা আর আম্মুর জন্য স্পেশাল আলুর চপ। না, করতে তো পারছি না। ঠিক আছে। সন্ধ্যা বসার ঘর। নীরব চুপচাপ বসে। নিশির মা আদর করে নাস্তা এগিয়ে দেন। বাবা, তোমার মতো ভদ্র আর পরিশ্রমী ছেলে আমাদের বাসায় আসাতে খুব ভালো লাগছে। নিশি তো এখন শুধু তোমার গুণগান গায়। বাবা, তুমি কি চুপ করবে? নীরব একটু লজ্জা পায়, হাসে। রাতের দিকে নিশি নীরবকে নিয়ে তার রুমের বারান্দায় যায়। তুমি কখনো বন্ধু পেয়েছো যাকে কিছু না ভেবেই নিজের কষ্টের কথা বলা যায়? পেয়েছিলাম। ছোটবেলায় আমার একটা বন্ধুই ছিল, সেই ছিল সব। তারপর দুর্ঘটনায় সেও হারিয়ে গেল। আমি যদি বলি আমি তোমাকে শুনতে চাই, তুমি চাইলে আমি পাশে থাকতে চাই বন্ধুর মতো। তাহলে হয়তো এই জীবনে প্রথম কেউ পাশে দাঁড়ানোর কথা বলল। আপনাকে ধন্যবাদ আপু। ধন্যবাদ না, বন্ধু বলেই কথা রাখবে। যদি কখনো কিছু হয় আমাকে জানাবে, প্রমিস? প্রমিস আপু। সেই রাতে হয়তো আকাশে তারা একটু বেশি ঝলমলে ছিল, কেননা কেউ একজন হারিয়ে যাওয়া বন্ধুত্বের স্বাদ পেতে শুরু করেছে, আর কেউ একজন আস্তে আস্তে সেই হৃদয়ে উষ্ণতা ছড়িয়ে দিচ্ছে। পরের দিন ক্যাম্পাসে দুপুর 1টা, ক্লাস শেষ করে নিশি ক্যাফেটেরিয়ার দিকে এগোচ্ছে। মাথায় ভর করছে নীরবের আজকের কথাগুলো। ছেলেটা তাকে আপনি বলো কেমন যেন নিজের করে কথা বলে। ভার্সিটিতে কত ছেলে তো দৃষ্টি ফেলে তাকায় নিশির দিকে, কিন্তু কেউই এমন করে কথা বলেনি আগে। অন্যরকম এক নম্রতা, অন্যরকম এক গুরুত্ব। হঠাৎ পেছন থেকে কণ্ঠ ভেসে আসে। নিশি দাঁড়া, তোর সাথে একটা কাজ ছিল। ও তানিয়া, বল কি কাজ? না, কাজ তো পরে বলবো, আগে বল, কাল তুই যে ছেলের সঙ্গে কথা বলছিলি সেই জন্য একটা কে, নাকি তোর ক্রাশ?
হ্যান্ডসাম, চুপচাপ, আর চোখে একদম সরলতা মাখানো। এই প্রথম তোকে কারোর সাথে এত শান্তভাবে কথা বলতে দেখলাম। আমরা তো ভাবছিলাম তুই ছেলে দেখলেই ঝাড়ি মারিস। থুর, ও আমাদের বাসার ভাড়াটিয়া, ভার্সিটিতে ভর্তি হয়েছে তো ওরই একটু খোঁজ খবর নিচ্ছিলাম। আর এই ভাড়াটিয়া গ্যাঞ্জাম যত আসল জিনিস, যে ছেলেটাকে তুই নিজে ভরসা করিস না তাকে আমার ফার্সিটির সাথে জড়াচ্ছিস। সব ছেলেকে একরকম ভাবিস না মিম। ছেলেটা ভালো, ওর বাবা মা কেউ নেই, নিজের পড়াশোনায় খরচ নিজেই চালায়, সম্মানযোগ্য একটা পার্ট টাইম জব করে। আমি শুধু চেয়েছি ও যাতে সঠিকভাবে মানিয়ে নিতে পারে। তোর গলায় কেমন যেন আবেগ টের পাচ্ছি রে নিশি। চুপ কর তোরা, আমি কেবল ওর বড় আপু হিসেবে দায়িত্ব নিচ্ছি। অন্যদিকে ক্যাম্পাসের লাইব্রেরি কর্নার, নীরব একটা মোটা বইয়ের মাঝে মুখ গুজে বসে আছে। তন্ময় মনোযোগ নিয়ে পৃষ্ঠাগুলো উল্টাচ্ছে। কিছুক্ষণ পর রায়হান এসে পাশে বসে। এই শোন, তুই ওই সুন্দরী আপুকে চিনিস যে ক্যাম্পাসের সবাইকে থরথর কাঁপিয়ে রাখে? আপনি কি নিশি আপুর কথা বলছেন? ওহো, তোকে দেখি বেশ ভদ্রভাবে আপু বলছিস। সবাই তো ভয়েই থাকে ওকে। ভয় পাওয়ার কিছু দেখিনি ওনার মধ্যে, বরং সে তো বেশ সহানুভূতিশীল। বাসায় আমাকে খেয়ালও রাখে, বলেছে কোনো সমস্যা হলে যেন জানাই। সেটাই তো বিপদ ভাই, এমন আপুর যত্ন অনেক সময় বউয়ের ভাবনাতে রূপ নেয়। ওর মতো মেয়ে আমার মতো ছেলেকে পাত্তা দিবে? অসম্ভব। আমি বরং নিজের কাজে মন দেই। সেদিন সন্ধ্যায় নিশি আজ নীরবের জন্য একটা বাড়তি কাজ করে ফেলেছে। তার পছন্দের ভুনা খিচুড়ি বানিয়েছে। মা কিছু না বললেও খেয়াল করে গেছেন মায়ের এমন আচরণ। নীরব তার ঘরে বসে বই নিয়ে বসেছে। তখনই তার দরজায় ঠক ঠক আওয়াজ হয়। তখনই নীরব দরজা খুলে দেখে নিশি এক প্লেট ভুনা খিচুড়ি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। এই নাও খিচুড়ি, আজ আমি বানিয়েছি, পছন্দ না হলে বলবা, পরের বার চেষ্টা করব ভালো করতে। আপু, আপনি কেন আমার জন্য এমন কষ্ট করলেন? এই কষ্ট না করলে তো আপুর পরিচয় থাকবে না, তুমি ভাইয়ের মতো থাকবে আমার কাছে, ঠিক আছে? জি ধন্যবাদ আপু, আপনি অনেক ভালো। তুমি আপু এসব বললে মনে হয় তুমি আর আমি অনেক দূরের মানুষ। নিশি এক প্লেট ভুনা খিচুড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। নীরব চুপ করে থাকে। সে অনুভব করে এই মেয়েটির মধ্যে একরকম অদ্ভুত মায়া, যা তার জীবনে আগে কখনো আসেনি। হয়তো এই দূরত্ব কখনো ঘনিষ্ঠতাকে রূপ নিতে পারে, অথবা এরকম নীরব ভালোবাসা। রাত 9টা, নিশির বাসা। নিশি নিজের রুমে বসে পড়াশোনা করছে। তার পাশে একটি বই খোলা। মনের মাঝে অদ্ভুত এক অনুভূতি। কিছুক্ষণ আগে যখন সে নীরবকে খিচুড়ি দিয়েছিল, তখনই তার মধ্যে কি যেন পরিবর্তন হচ্ছিল। সে জানতো না এর পেছনে কি ছিল, তবে মনে হচ্ছিল নীরবের প্রতি তার মন একটু একটু করে নরম হয়ে যাচ্ছে। মাঝে মাঝে মনে হচ্ছিল এই ছেলেটি কি সত্যি শুধু একজন ভাইটা, নাকি কিছু বেশি। নিশি তখন নিজের মনে ভাবে, ও কি শুধু একজন সাধারণ ছেলেই থাকবে, নাকি কিছু বেশি কিছু আমার কাছে হয়ে যাবে? মনের ভেতর কি জানি চলছে। অথচ নীরব নিজেও কিছুটা অস্বস্তিতে ছিল। নিশির এই আচরণে তার মধ্যেই কিছু নতুন অনুভূতি তৈরি হচ্ছিল। গভীর শান্ত নীরব সেই ছেলে আজ কিছুটা বিরল রকমের আবেগ অনুভব করতে শুরু করেছে। কি হবে এর সম্পর্ক? পরের দিন ক্যাম্পাসের একটি অংশে নীরব আর নিশি পাশাপাশি হেঁটে যাচ্ছিল। দুজনেই জানতো তাদের সম্পর্ক কেবল শুরুর পথে, তবে সেই শুরুটা ছিল ভিন্ন। নিশি এক ধরনের অদ্ভুত স্নেহ অনুভব করছিল নীরবের প্রতি, আর নীরবের মনে হচ্ছিল কিছুটা হালকা হতে শুরু করেছে। আজকের প্রজেক্ট নিয়ে কিছু বলো তো, তোমার আইডিয়া কেমন মনে হয়েছে? আসলে আপু, আমি মনে করি আমাদের কাজগুলো একটু বড় চিন্তা করে করা উচিত। ছোট ছোট কাজের মধ্য দিয়ে বড় কিছু হবার সম্ভাবনা কম থাকে। তবে যদি আমরা একটু সময় নেই, তাহলে বেশি ভালো কাজ করতে পারবো। ঠিকই বলেছ, আমি তো সবসময় ছোট কাজেই আটকে থাকি, তুমি বরং আমাকে গাইড করো। আপনি তো অনেক ভালো নিশি আপু, আপনার কাছ থেকে অনেক কিছু শিখতে পারবো আমি। নিশি একটু মুচকি হাসে, কিন্তু কিছুটা গম্ভীর হয়ে বলে, তুমি আর এই আপু শব্দটা আর বলো না, কিছুতেই ভালো লাগছে না। আমাদের মধ্যে বয়সের পার্থক্য অনেকই আছে, কিন্তু আমরা তো বন্ধু হতে পারি। নীরব একটু অবাক হয়ে গম্ভীরভাবে নিশির দিকে তাকায়। সে জানতো এই মুহূর্তটি অন্যদের মতো সাধারণ নয়। তার চোখে এমন কিছু ছিল যা সে নিজের মধ্যে কখনো অনুভব করেনি, কিন্তু সে কিছুই বলেনি, শুধু হাসি দিয়ে বলল, যদি আপনি বলেন নিশি,
তবে আমি অবশ্যই আপনাকে বন্ধু হিসেবেই দেখব। নিশির মুখে এক মিষ্টি হাসি চলে আসে। সেদিনের পর তাদের মধ্যে বন্ধুত্ব আরও দৃঢ় হতে শুরু করে। প্রতিদিন একটু একটু করে একে অপরকে বুঝতে শুরু করছিল তারা। নীরব যে কখনো নিজের অনুভূতিকে প্রকাশ করতে চাইতো না, এখন নিশির সামনে একটু একটু করে তার মনের কথা বলছিল। নিশি যে তার জীবনটাকে এক নিয়মিত ছকে বাধা রেখেছিল, এখন অনুভব করতে শুরু করেছিল যে কিছু নতুনত্ব হয়তো তার জীবনেও আসবে। আরেকটি দিন, আরেকটি সন্ধ্যা। বাসার রান্নাঘরে নিশি রান্না করছে। নিশি তার নিজস্ব কাজকর্ম করে চলছিল, অথচ তার মনের মধ্যে অদ্ভুত এক অনুভূতি জমা হচ্ছিল। মনে হচ্ছিল নীরবের প্রতি তার একটা দায়বদ্ধতা তৈরি হয়েছে। সে জানতো না কেন এমনটা হচ্ছিল, কিন্তু নিঃসন্দেহে একটা কিছু ছিল যা তাকে প্রতিদিন আরও বেশি করে নীরবের কাছে টানছিল। এবার রাত 8টা। নীরব তার ঘরে বসে বই পড়ছিল। দরজা খোলা ছিল। তখন নিশি এসে বসে বলে, তুমি কি কখনো একটু বিশ্রাম নিতে চাও? বিশ্রাম তো ঠিক আছে, কিন্তু কিছুটা সময় পড়াশোনা করার পরেই শান্তি পাই। ঠিক আছে, তবে কখনো কখনো কিছুটা অবসরও দরকার। তুমি কাজের চাপ নিয়ে হাঁপিয়ে উঠবে। হ্যাঁ আপু, আপনি ঠিক বলেছেন, তবে একটু চাপ তো থাকবেই। নিশি হঠাৎ তার দিকে তাকিয়ে বলে, আপনার পাশে থাকা আমার জন্য একটা বিরাট সম্মান। এই কথা শুনে নীরব হালকা একটা হেসে চোখের দিকে তাকায় এবং বলল। নিশির চোখে একটু কৃতজ্ঞতার ঝলক দেখা দিল, কিন্তু সে কিছু না বলেও তার ভেতরে কিছু একটা অনুভব করতে লাগলো। হয়তো এই সম্পর্ক কিছু ভিন্ন কিছু হতে যাচ্ছে, যা সে আগে কখনো চিন্তা করেনি। রাত 9টা। নিশির বাসা। সব কিছু ছিল শান্ত, যেমন সময় থেমে গেছে। কিন্তু এই শান্তির মাঝেও কিছু ছিল, কিছু অস্থিরতা। নীরব আর নিশির মধ্যে যেন একটা অদৃশ্য বাঁধন তৈরি হতে শুরু করেছে, যা কেউই ঠিকঠাকভাবে বুঝতে পারছিল না। তারা একে অপরকে জানতো, তবে এখন তাদের সম্পর্ক নতুন এক স্তরে পৌঁছাচ্ছিল। নীরব আজকে বেশ কিছুক্ষণ ধরে এক্সাম প্রস্তুতির জন্য পড়ছিল, কিন্তু নিশির সাথে গতকালকের কথা বলার পর মনটা কিছুটা অস্থির হয়ে উঠছিল। আবার নিশির প্রতি অনুভূতি তার মধ্যে ক্রমশ প্রবল হয়ে উঠছিল। সে জানতো কোনো কিছু একটা অপেক্ষা করছে, কিছু একটা শীঘ্রই ঘটতে যাচ্ছে। নীরব নিজের মধ্যে বলছিল, আসলে আমি কি ভাবছি, কেন এমন অনুভূতি হচ্ছিল গতকাল? নিশি তো আমার থেকে 2 বছরের বড়, আমি কিভাবে? ঠিক তখনই তার ফোনে একটা মেসেজ আসে নিশি থেকে। নিশি মেসেজ দিয়েছে। মেসেজে লেখা, তোমার আজকে পড়াশোনা কেমন চলছে? তুমি তো বলেছিলে এই সপ্তাহটা কঠিন হবে, তাই একটু মন শক্ত করে রাখো। কিছু দরকার পড়লে আমাকে জানিও, আমি আছি। নীরব কিছুক্ষণ ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে। নিশির সহজে এবং আন্তরিক বার্তাটি তার হৃদয়ে একটা প্রশান্তি এনে দেয়। তার মানে নিশি তার সম্পর্ককে কিছুটা যত্নশীল হতে শুরু করেছে, এবং এটাই ছিল নীরবের জন্য নতুন। তারপর মনে মনে বলে, নিশি আমাকে শুধু একজন ভাড়াটিয়া হিসেবে দেখে না, সে আমাকে বন্ধু হিসেবেই মানে। এর মানে কিছু একটা চলছে, কিছু একটা হতে পারে। এদিকে নিশি নিচে বসে আছে, নিজের কাজ নিয়ে ব্যস্ত, কিন্তু তার মন কেমন করছে। কিছু একটা অভ্যন্তরীণ অস্থিরতা অনুভব করছে সে। গতকাল রাতে নীরবকে যেভাবে বলেছিল, তুমি জানো তোমার পাশে আছি, সেই কথা তার নিজের মনের মধ্যে দানা বেঁধে গিয়েছে। তার মনে হচ্ছে এই সম্পর্কের মধ্যে কিছু বিশেষত্ব রয়েছে। তখনই তার বান্ধবী সুমাইয়া কল করে। কি রে নিশি, আজকে কি কিছু হলো? তুমি তো বেশ চিন্তা ভাবনায় ডুবে আছো, কিছু বলো না তো। কিছু না ঋতু, সব ঠিক আছে, তবে আমি আজকাল কিছু একটা অনুভব করছি, বুঝতে পারছি না কি। ও, এই ছেলেটার কথা বলছিস না? নীরব কি? তোকে তো আমি দেখেছি, বেশ খেয়াল রাখিস ওর দিকে। তুমি কি কিছু একটা ভাবছো? না, এমন কিছু না। আমি তো ঠিক জানি না কি হচ্ছে, শুধু কিছু একটা পরিবর্তন হয়েছে যে আমি বুঝতে পারছি না। ও, তবে কিছু তো আছে নিশ্চয়ই। জানিস, কখনো কখনো সম্পর্ক আস্তে আস্তে ধীরে ধীরে তৈরি হয়, তাই না? তুমি নিজে থেকেই বুঝতে পারবে। হ্যাঁ, হয়তো তুমি ঠিকই বলছো, আমি জানি এখনো আমাদের মধ্যে অনেক দূর যেতে হবে, কিন্তু কিছু একটা তো ঠিক থাকছে। পরের দিন নীরব আবার ক্যাম্পাসে যাচ্ছিল।
তার মাঝে আজকাল এক ধরনের অস্বস্তি কাজ করছে, কিন্তু সেটা ভালোভাবে নিয়ন্ত্রণে আনে যখনই নিশির সঙ্গে দেখা হয়। মনে হয় যেন একটু আলাদা, তার চোখে কিছু নতুন কিছু ছিল যা আগে কখনো দেখেনি। নিশি এমন এক মেয়ে যার মধ্যে অজানা শক্তি ছিল, যে কোনো পরিস্থিতিকে সহজে নিয়ন্ত্রণে আনতে পারত। আর নীরব বুঝতে পারছিল সে আসলে নিশির কাছে মুগ্ধ হয়ে যাচ্ছে। এটা কি ভালোবাসা, না আমি কি এত দ্রুত এমন কিছু অনুভব করছি? ক্যাম্পাসে পৌঁছানোর পর নিশি তাকে ফোন করে। নীরব, তুমি কি আজও কিছু পড়াশোনা করবে? আজকের ক্লাসের পরে আমার একটা মিটিং আছে, তুমিও কি কিছুটা সময় বের করতে পারবে? হ্যাঁ আপু, অবশ্যই। আমি ক্লাসের পর তোমার সঙ্গে দেখা করি। তুমি যেভাবে বলেছো সেভাবে সাহায্য করতে চেষ্টা করব। ধন্যবাদ নীরব। ফোন বন্ধ হওয়ার পর নীরব মনে মনে ভাবছিল, এই অনুভূতি তো একেবারেই নতুন। আমি কেন নিশির প্রতি এতটা যত্নশীল হয়ে উঠছি? আমার তো উচিত ছিল আরও দূর থেকে দেখা, কিন্তু এখন মনে হচ্ছে এই সম্পর্কের মধ্যে কিছু গভীরতা রয়েছে। পরের দিন ক্যাম্পাসের ক্লাস শেষে নিশি আর নীরব একসাথে বসে পড়াশোনা করছে। মাঝে মাঝে হাসি ঠাট্টা, কখনো কখনো একে অপরের ভুল সংশোধন করে দুজনের সম্পর্ক ধীরে ধীরে বন্ধুত্বের গভীরে প্রবাহিত হতে থাকে। আপু, আমি কি তোমার মতো সবার সাথে মেশার চেষ্টা করি? সব সময় না, তবে কিছুটা অবশ্যই। একটু অভ্যাস হতে হবে। প্রথমে তো একটু একা থাকার অভ্যাস ছিল, তাই না? হ্যাঁ, আমি আসলে মাঝে মাঝে একটু নিজেকে গুটিয়ে রাখি, কিন্তু এখন জানি সব কিছু শেয়ার করাটা ভালো। ঠিক বলেছ। আর তুমি যেভাবে বললে সেভাবে কাজ করতে থাকলে কিছুদিন পরে সব কিছু নিজেরই হয়ে যাবে। নীরব আর নিশি একসাথে ভার্সিটির গেট দিয়ে প্রবেশ করছিল। নিশির দিকে তাকিয়ে নীরব বুঝতে পারছিল আজকে দিনটা অন্যদিনের মতো হবে না। তার পাশে চলা নিশি পুরো ক্যাম্পাসে বেশ পরিচিত এবং সবাই তাকে সম্মান করে। তবে নীরবের মনে এক ধরনের চাপ ছিল, কারণ সে জানত না কিভাবে এখানে সবাই তাকে গ্রহণ করবে। এ সময় নিশির এক বান্ধবী, সে এটা জানতো না যে নিশি নীরবকে পছন্দ করে। মেয়েটার নাম ঋতু। এগিয়ে এসে তাদের দিকে চলে আসে। ঋতু ছিল একটা উজ্জ্বল এবং সাহসী মেয়ে, কিন্তু তার মধ্যে একটা আক্রমণাত্মক মনোভাব ছিল। এই ছোট লোক, তুই নিশির পাশে কি করিস? তোকে কি নিশির সাথে যায়? নীরব কিছুটা অস্বস্তি বোধ করল, কারণ ঋতুর কথায় স্পষ্ট অপমান ছিল। নিশি ঋতুর দিকে কিছুটা বিরক্ত চোখে তাকিয়ে বলল, ঋতু, তুই এসব কি বলছিস? তবে ঋতু থামল না। সে নীরবের দিকে আবারও অপমানজনক ভাবে তাকিয়ে বলল, তুই যদিও বুঝতে না পারিস, তোর মতো সাধারণ ছেলে নিশির মতো একজন মেয়ের সাথে থাকা মানায় না। কোথায় তুই আর কোথায় আমরা, ছোট লোক কোথাকার। এ কথা বলে ঋতু হাসতে থাকে। নীরব তখন উত্তর দেয়, আপু, আমি আমার পরিচয় নিয়ে খুশি। হ্যাঁ, আমার আপনাদের মতো টাকা পয়সা নেই, কিন্তু আমি নিজেরটা নিয়ে ভালোই আছি। আর নিশি আপু? ঠিক তখনই নীরবের গালে একটা থাপ্পড় পড়ে যায়। থাপ্পড়টা নীরবের গালে পড়েছে। ছোট লোক, তোর এত সাহস আমার কথার উপরে কথা বলিস? ঠিক তখনই আবার থাপ্পড়ের শব্দ শোনা যায়। এবার একটা না, দুইটা থাপ্পড় পড়েছে, যেটা সে নীরবের গালে নয়, ঋতুর গালে। হ্যাঁ, নিশি ঋতুকে থাপ্পড় দিয়েছে। তোর সাহস কি করে হলো ওর গায়ে হাত তোলার? নিজেকে অনেক বড় মনে করিস, তাই না? সব সময় খাস তো আমার টাকায়। তোকে এতদিন আমি আমার ভালো বন্ধু ভাবতাম, কিন্তু আজ থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। নিশি তখন নীরবের হাত ধরে সেখান থেকে চলে যায়। নীরব শুধু ভয়ে ভয়ে দেখছে। ও আগে কখনো নিশির এত রাগ দেখেনি। নিশি তখন নীরবকে তার ক্লাসে দিয়ে সেখান থেকে কিছু না বলে চলে যায়। এরপর কিছুদিন পরের দৃশ্য, ভার্সিটির নতুন সেমিস্টার শুরু হয়েছিল। আর নীরবও তার পড়াশোনা নিয়ে নতুন পরিবেশে নিজেকে মানিয়ে নিতে শুরু করেছিল। প্রথম দিন থেকেই নিশি তাকে বিভিন্ন জায়গায় সাহায্য করেছিল, ক্লাসরুমে, ক্যাম্পাসে। দিন দিন তাদের বন্ধুত্ব আরও দৃঢ় হচ্ছিল। নিশি ছিল এবং নীরব ছিল এবং নীরব ছিল একদম শান্ত এবং সাধারণ, কিন্তু তাদের মধ্যে একটা অদ্ভুত সম্পর্ক তৈরি হচ্ছিল। নিশির মাঝে কিছু একটা ছিল যা নীরবকে আকৃষ্ট করছিল, আর নীরবও নিশির সাথে সময় কাটিয়ে বেশ স্বস্তি পাচ্ছিল। একদিন ক্লাস শেষে নিশি ও নীরব ক্যাম্পাসে হাঁটছিল। তারা আলোচনা করছিল তাদের পড়াশোনার ব্যাপারে। তুমি কি ভাবছো নীরব? তোমার পড়াশোনা তো বেশ ভালোই যাচ্ছে, কিন্তু তুমি কি কখনো আমাদের কলেজের বিভিন্ন ইভেন্টে অংশ নেবে? হ্যাঁ, আমি ভাবছি, তবে আমি খুব বেশি বাইরে যেতে পছন্দ করি না। তুমি জানো আমাদের কলেজের অনেক বড় বড় ইভেন্ট থাকে, আর সেগুলোতে অংশ নেওয়া একটা অভিজ্ঞতা হতে পারে। তুমি কি কখনো ডিবেট বা নাটক নিয়ে ভাবছো?
আমি ডিবেটে ভালো হলেও নাটক তো একদম না। আমি অভিনয় করতে পারি না। নিশি মুচকি হাসলো এবং বলল, তুমি জানো না, এতদিন তুমি নাটকের কাজ করতে পারো, তাও আবার অচিরেই। নীরব হাসি দিয়ে বলল, তুমি যদি আমাকে সেখানে অংশ নিতে বলো তবে হয়তো রাজি হয়ে যেতে পারি। তারপর তারা দুজন ক্যাম্পাসের পাশ দিয়ে হাঁটছিল এবং একে অপরকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছিল। নীরব ধীরে ধীরে বুঝতে পারছিল নিশির মধ্যে কিছু একটা বিশেষ ছিল। সে যে একজন জনপ্রিয় মেয়ে সেটা বুঝতে পারলেও তার মধ্যে একটা অদ্ভুত সরলতা ছিল যা নীরবকে বেশি করে আকর্ষণ করছিল। কিছুদিন পর নিশি নীরবকে আরও ভালোভাবে জানতে শুরু করলো। একদিন দুপুরে তার ক্যাম্পাসের একটা নিরিবিলি জায়গায় বসেছিল। সেখানে তাদের আরও গভীর আলাপ হলো। তুমি জানো, আমি তোমাকে প্রথমবার যে দেখেছিলাম তখন বুঝতে পারিনি তুমি এতটা শান্ত এবং গভীর হতে পারো। তুমি তো জানো আমি সাধারণত একটু সবার সামনে আসতে চাই না, কিন্তু মাঝে মাঝে মনে হয় মানুষকে জানলেই সম্পর্ক ভালো হয়। হ্যাঁ, এটা ঠিক। সবার সাথে মেশার চেয়ে কখনো কখনো একা থাকার সময় বেশি ভালো লাগে। ঠিক বলেছ। তবে আমি জানি আমি যদি কখনো তোমার মতো একজন বন্ধুকে পাই তাহলে সেই বন্ধুত্ব অনেক বিশেষ হয়ে যাবে। নিশি একটু অবাক হলো নীরবের দিকে তাকায়। তার মুখে একটা মিষ্টি হাসি ফুটে উঠল। তারপর বলল, আমি তোমার বন্ধুকে সত্যি মূল্য দেই। আমি তোমার বন্ধুত্বকে সত্যি মূল্য দিই নীরব। তুমি জানো, এখানে এত বড় ক্যাম্পাসে কেউ কাউকে ঠিক মতো জানে না, কিন্তু তুমি অনেক ভালো মানুষ, সেটা আমি জানি। এভাবেই দিন দিন নীরব ও নিশির বন্ধুত্ব আরও দৃঢ় হতে লাগলো। তার একে অপরকে আরও ভালোভাবে জানছিল এবং একে অপরের প্রতি শ্রদ্ধা বাড়ছিল। নীরব এখন সবার সামনে একটু খোলামেলা হতে শুরু করেছে এবং নিশি তার পাশে থাকলে অনেক শান্তি পেত। তাদের বন্ধুত্বের মধ্যে একটা আলাদা আলোকময়তা ছিল যা তাদের সম্পর্ককে আরও শক্তিশালী করে তুলছিল। সময়ের সঙ্গে সঙ্গে নিশির মনে এক অদ্ভুত পরিবর্তন আসতে শুরু করেছিল। নীরবের প্রতি তার অনুভূতিগুলো দিনে দিনে আরও গভীর হচ্ছিল, কিন্তু সে কখনোই সেগুলো প্রকাশ করতে পারেনি। তার মাঝে একটা দ্বন্দ্ব চলছিল। একদিকে সে তার বন্ধুত্বকে অটুট রাখতে চাইছিল, অন্যদিকে তার হৃদয়ে যে ভালোবাসার জন্ম নিয়েছে সেটা তাকে অস্থির করে তুলছিল। নীরবকে নিয়ে তার মনে নানা ভাবনা চলত। তার সাথে কথা বলতে, তার হাসি দেখতে, তার কাছ থেকে সহায়তা পাওয়া, সব কিছু তার মনে একটা সুখের অনুভূতি তৈরি করত। তবে নিশি জানত তাদের মধ্যে একটা গভীর প্রাচীর ছিল। নীরব খুবই শান্ত এবং নিজস্ব মনে থাকার মানুষ, এবং নিশি জানত যে সে কখনোই এভাবে তার অনুভূতিগুলো প্রকাশ করতে পারবে না। একদিন ক্লাস শেষে নিশি এবং নীরব ক্যাম্পাসের এক কোণে দাঁড়িয়ে কথা বলছিল। সেদিন বৃষ্টি হচ্ছিল, কিন্তু তারা কিছুটা ভিজে ভিজে একে অপরের সাথে কথা বলতে খুবই স্বাচ্ছন্দ্য অনুভব করছিল। আজকে তো বেশ ভালো লাগছে নীরব, বৃষ্টি ভালোই লাগছে, তাই না? হ্যাঁ সত্যি, বৃষ্টিতে দাঁড়িয়ে থাকা অনেক শান্তির ব্যাপার। মনে হয় যেন পৃথিবী থেমে গেছে আর শুধু আমরা দুজন এখানে। আমি জানি, কিন্তু তুমি জানো, মাঝে মাঝে মনে হয় পৃথিবী খুব বড় হয়ে গেছে আর আমরা অনেক ছোট। হ্যাঁ, কিন্তু যদি আমরা একে অপরকে জানি এবং বুঝি তাহলে সেই বড় পৃথিবীও ছোট হয়ে আসে। নিশি থেমে গিয়ে নীরবের কথা ভাবছিল। তার মনে হচ্ছিল এই কথাগুলো যেন তার নিজের অনুভূতিগুলোর সঙ্গে অদ্ভুতভাবে মিলে যাচ্ছে, কিন্তু সে চুপ ছিল। তার চোখের সামনে নীরবের মুখটা ঝাপসা হয়ে আসছিল। কত সহজেই সে তার অনুভূতিগুলো শেয়ার করছিল, অথচ নিশি নিজে কিছু বলতে পারছিল না। একদিন নিশি নিজের রুমে বসেছিল। সেদিন সে একসাথে পড়াশোনার জন্য নীরবের সঙ্গে কিছু সময় কাটাতে চেয়েছিল, কিন্তু সে জানতো নীরব যদি তার দিকে আগ্রহী হতো তাহলে সে নিজেই কিছু বলতো। অথচ নীরব কখনোই তার অনুভূতিগুলো প্রকাশ করেনি এবং নিশি বুঝতে পেরেছিল সে শুধুমাত্র একজন বন্ধু হিসেবে দেখতে চায়। তবে তার হৃদয়ে একটা খালি অনুভূতি ছিল। তার জন্য নীরব শুধু এক বন্ধু ছিল, কিন্তু তার মনে যা চলছিল সেটা কিছুটা জটিল হয়ে যাচ্ছিল। নিশি কখনোই এ ধরনের অনুভূতিগুলোকে সেভাবে বোঝেনি এবং সে জানতো যে যদি এসব প্রকাশ করে তবে হয়তো তাদের বন্ধুত্বের ক্ষতি হতে পারে। একদিন নিশি তার বান্ধবীর সাথে বসেছিল। বান্ধবী তার খুব ভালো বন্ধু, আর তাকে সবসময় বলার জন্য নিশির মনে একটা আলাদা জায়গা ছিল। কি রে নিশি, তোমার কিছু গম্ভীর ব্যাপার মনে হচ্ছে, কিছু বলবে? হ্যাঁ, কিছু কিছু ব্যাপার মাথায় ঘুরছে। কি ব্যাপার? কোনো ছেলে কি তোমার মনে দাগ রেখে গেছে?
নিশি চুপ থাকলো। তার চোখে কিছুটা শঙ্কা ও অস্বস্তি ছিল। তার বান্ধবী সোজাসুজি বলল, ওই ছেলে নীরব কিছু বলেছে তো? তুমি কি বলছো? নীরব তো আমার বন্ধু, সে কখনোই কিছু বলেনি। আমি বুঝতে পারছি, তুমি যদি তাকে একটু বেশি পছন্দ করো তাহলে সেটা আর লুকানো যাবে না। নিশি এক মৃদু হাসি দিল, কিন্তু মনে কিছু একটা চাপা ছিল। বান্ধবী তাকে কিছু বললেও নিশি জানতো এখনই তার কাছে সেগুলো প্রকাশ করা উচিত নয়। আমার মনে যে অনুভূতি চলছে সেটা হয়তো সে কখনো বুঝবে না। হয়তো সে শুধুই আমাকে বন্ধু হিসেবে দেখে, আর আমি সেই বন্ধুত্বকে নষ্ট করতে চাই না। নিশি যতই চেষ্টা করুক না কেন, নীরবের প্রতি তার অনুভূতি বেড়ে চলছিল। তবে সে জানতো যে এটি তার জন্য একটি কঠিন সময় এবং তাকে এসব অনুভূতিকে নিজের মধ্যে রাখতে হবে। একটা অদ্ভুত শূন্যতা তার হৃদয়ে বাসা বেঁধেছিল, কিন্তু সে কখনোই সেটা প্রকাশ করতে পারল না। এর মধ্যেই তাদের বন্ধুত্ব ক্রমেই আরও গভীর হচ্ছিল, কিন্তু নিশির হৃদয়ে এক অন্যরকম তিক্ততা ছিল। সময়ের সঙ্গে সঙ্গে নিশির অনুভূতি আরও গভীর হতে থাকে। নীরবের প্রতি তার ভালোবাসা দিনে দিনে শক্তিশালী হয়ে ওঠে, তবে সে কখনোই তা প্রকাশ করতে পারছিল না। বন্ধুত্বের সীমা কখনো ছাড়াতে চায়নি, কারণ সে জানতো যদি সে তার অনুভূতিগুলোকে প্রকাশ করে তাহলে তাদের সম্পর্কটা বদলে যেতে পারে। সে চায়নি তাদের এই বিশেষ বন্ধুত্ব কখনো শেষ হোক। নিশির প্রতিদিনের দিনটা এখন এক অদ্ভুত ব্যস্ততায় পরিণত হয়ে গিয়েছে। নীরবের সাথে কথা বলা, তার সাথে সময় কাটানো, তার মুখে হাসি দেখা, সবই তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু মনের গভীরে সে জানত নীরব তাকে শুধু বন্ধু হিসাবে দেখে, তার অনুভূতিগুলোর কোনো গুরুত্ব নেই। একদিন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে একটি আড্ডা হচ্ছিল। নিশি এবং নীরব একসাথে বসেছিল। নীরব মৃদু হাসছিল, আর নিশি তার হাসির মধ্যে নিজেকে হারিয়ে ফেলছিল। নীরবের হাসি ছিল যেন শান্তির এক মূর্ত রূপ। নিশির হৃদয়ে সেই হাসি কেমন জানি এক নতুন তীব্র অনুভূতি তৈরি করছিল, কিন্তু নিশি চুপ ছিল। তার চোখে কথা ছিল, কিন্তু ঠোঁটে কিছু আসছিল না। তুমি কি ভাবো নিশি, আজকে ক্লাসে কি পড়াবে আমাদের নতুন প্রফেসর? আশা করি খুব কঠিন কিছু হবে না। আমি তো ঠিকমতো প্রস্তুতি নেইনি। নীরব মৃদু হাসলো, আর নিশির ভিতর অদ্ভুতভাবে একটা স্নিগ্ধ অনুভূতি তৈরি হলো। তার মনে হচ্ছিল সে হয়তো নিজের ভিতরে হারিয়ে যাচ্ছে। তার ভালোবাসা এতটাই গভীর হয়ে গেছে যে সে নিজে জানতো না কখন এটা বন্ধুত্বের সীমা পেরিয়ে ভালোবাসার রূপ নিয়েছে। একদিন নিশি তার রুমে বসেছিল। বৃষ্টির ঝিরঝির শব্দ শুনতে শুনতে তার মনের মধ্যে চলছিল এক অদৃশ্য যুদ্ধ। কিভাবে সে নিজের অনুভূতিগুলো প্রকাশ করবে? কেমন হবে তাদের সম্পর্ক যদি সে আর ভালোবাসার কথা বলে ফেলে? সে জানতো নীরব তার প্রতি কোনো রকম আকর্ষণ অনুভব করছে না, তবুও হৃদয়ের অশান্তি তাকে শান্ত থাকতেও দিচ্ছিল না। নিশি তখনই নিজেই নিজেকে প্রশ্ন করে, তুমি আমাকে কতটা ভালোবাসো নিশি? এইটা কি সত্যি তোমার জন্য ভালো হবে? যদি সে তোমাকে শুধু বন্ধু হিসেবেই দেখে, তাহলে কি তোমার ভালোবাসা তার প্রতি সত্যিই কোনো অর্থ রাখে? নিশি একদিন ক্লাস শেষে ক্যাম্পাসে হাঁটছিল। হঠাৎ নীরব তার কাছে এসে দাঁড়ায়। তুমি কি ঠিক আছো? তোমার মুখে কিছু চিন্তার ভাব দেখতে পাচ্ছি। হ্যাঁ, কিছুটা। তুমি জানো, মাঝে মাঝে জীবনে এমন কিছু বিষয় আসে যা মনের মধ্যে চলে যায়, কিন্তু বুঝতে পারি না কিভাবে সেগুলো নিয়ন্ত্রণ করব। এটা তো বেশ অদ্ভুত শোনাচ্ছে। তুমি তো এমন না নিশি, তুমি সবসময় শান্ত থাকো। হ্যাঁ, আমি তো চেষ্টা করি সবসময় শান্ত থাকতে, কিন্তু মাঝে মাঝে মনে হয় কিছু কিছু অনুভূতি নিজেকে ধরে রাখতে পারে না। এবার নিশি চুপ হয়ে গেল। সে জানতো নীরব কখনোই তার অনুভূতিগুলো বুঝবে না, কিন্তু এর মাঝে যে অশান্তি চলছিল সেটি তার মাঝে আরও জটিল হয়ে যাচ্ছিল। নিশি ধীরে ধীরে বুঝতে পারছিল তার ভালোবাসা গোপন রাখা সম্ভব নয়, কিন্তু সে জানতো যদি সে নীরবকে বলে তা কখনোই তাদের বন্ধুত্বের মতো সম্পর্কের মধ্যে সঠিক জায়গা নেবে না। নিশির মনে হচ্ছিল যদি সে তার অনুভূতিগুলো প্রকাশ করে তাহলে তার হৃদয়ের মধ্যে তৈরি হওয়া শান্তি হারিয়ে যাবে। সে চেয়েছিল নীরব যেন তার দিকে অন্যভাবে তাকায়, কিন্তু সে জানতো তাদের সম্পর্ক তখন আর আগের মতো থাকবে না। নিশি মনে মনে বলে, যতদিন না পর্যন্ত আমি আমার অনুভূতিগুলো প্রকাশ করি না, ততদিন আমার মনে শান্তি থাকে, কিন্তু জানি না কতদিন পারবো নিজেকে এইভাবে থামিয়ে রাখতে। এভাবে নিশির ভালোবাসা তার মনের মধ্যে আরও গভীর হয়ে উঠছিল, কিন্তু সে সবসময় তা গোপন রাখার সিদ্ধান্ত নিত।
আর অনুভূতিগুলো ছিল এক রহস্যের মতো, যা সে কখনোই প্রকাশ করতে চায়নি। নিশি অনেকদিন ধরে নীরবের কাছে ছিল। বন্ধু আড্ডা এবং মাঝে মাঝে গভীর কথা, সব কিছু তার জন্য একটা সুন্দর অধ্যায় হয়ে উঠেছিল। কিন্তু আস্তে আস্তে নিশি বুঝতে পারছিল তার অনুভূতিগুলো তার মধ্যে আর চাপ রাখা সম্ভব হচ্ছে না। সে নিজের ভিতর পুঁতে রাখা ভালোবাসার আগুন আর নিভিয়ে রাখতে পারছিল না। প্রতিটি দিন, প্রতিটি মুহূর্তে তার হৃদয়ে গোপন কোণাগুলোতে এক অদ্ভুত টান অনুভব করছিল। এখন আর তার ভালো লাগার কথা গোপন রাখা সম্ভব নয়। সে জানতো এই মুহূর্তে যদি সে তার অনুভূতি প্রকাশ না করে তাহলে হয়তো কখনোই সাহস পাবে না। আর একদিন কলেজের ক্যাম্পাসে এক নির্জন জায়গায় নিশি নিজে থেকে নীরবকে ডাকলো। নীরব, তুমি একটু আসবে? নীরব তার দিকে তাকে মৃদু হাসে। সে জানতো কিছু একটা অস্বাভাবিক ঘটেছে, কারণ নিশি কখনোই এত সিরিয়াস হয়ে কথা বলতো না। কি হয়েছে নিশি, সব ঠিক তো? নিশি কিছুক্ষণ চুপ থাকে, এরপর মনোসংযোগ করে বলে, আমার তোমার সাথে কথা ছিল, আমি তোমাকে একটা কথা বলতে চাচ্ছি। নীরব একটু অবাক হয়ে যায়, তবে তার কণ্ঠে কোনো উদ্বেগ ছিল না। কি কথা বলো নিশি। নিশির চোখে কিছুটা আতঙ্ক ছিল, কিন্তু সে নিজেকে শান্ত করে নেয়। তাকে এতদিনে জমে থাকা অনুভূতিগুলোর জন্য আজকে বলতে হবে। নীরব, আমি জানি আমরা বন্ধু, কিন্তু কখনো কি মনে হয়েছে আমরা আরো কিছু হতে পারি? আমি তোমাকে ভালোবাসি। এই কথাগুলো নিশি সরাসরি বলতেই যেন তার বুকের ভেতর একটা ভারী অনুভব চলে আসে। সে কেমন জানি হালকা মনে করলো, কিন্তু একই সাথে একটা গভীর শূন্যতা তার মনের ভেতর ছড়িয়ে পড়ছিল। তার চোখে কিছুটা পানি জমেছিল। নীরব স্তম্ভিত হয়ে যায়। প্রথমে কিছুক্ষণ কিছু বলেনি, সে নিশির দিকে তাকিয়েছিল। নিশি, আমি জানি না তুমি কি ভাবছো, কিন্তু আমাদের মধ্যে এই ধরনের সম্পর্ক আসলে সম্ভব না। নিশি কিছুটা স্তম্ভিত হয়ে যায়, কিন্তু সেও কিছুটা শান্ত থাকতে চায়। তুমি জানো আমি একজন সাধারণ ছেলে, তোমার স্ট্যাটাসের সাথে আমার স্ট্যাটাস কখনোই যায় না। তুমি একটি ভালো পরিবার থেকে আসো, আর আমি শুধু একটা সাধারণ ছাত্র। তুমি নিশ্চয়ই জানো যে ভালোবাসা আমাদের সম্পর্কের মধ্যে নেই, সেটি কিছুদিন পরে শুধু সম্পর্কের চাপ হয়ে উঠবে। নিশির হৃদয়টা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল। সে জানতো নীরব সত্যি তার ভালোবাসার প্রতি সৎ, তবে এটি তার জন্য খুব কঠিন ছিল। তার চোখে পানি জমে গেল। আমি জানি আমার ভালোবাসা আমাদের বন্ধুত্বকে নষ্ট করতে পারে, কিন্তু আমি শুধু তোমাকে জানাতে চেয়েছিলাম আমার অনুভূতিগুলো। নিশি কিছুক্ষণ চুপ থাকে। তার চোখে অনেক কিছু ছিল, দুঃখ, হতাশা এবং অজানা ভবিষ্যতের আতঙ্ক। কিন্তু সে জানতো তার ভালোবাসা এখন আর গোপন রাখা সম্ভব নয়। তুমি ঠিক বলেছ, হয়তো আমি ভুল ছিলাম। এটা বলে নিশি মৃদু হাঁটতে শুরু করে, কিন্তু নীরব তার পেছনে ডাকে। নিশি। নিশি থেমে যায়। তার পিঠে একটা অদ্ভুত চাপ অনুভব করে, আর চোখের কোণে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। সে চোখ মুছে নিয়ে ফিরল। আমি শুধু তোমার কাছে কিছু চেয়েছিলাম, জানো, ভালোবাসাটা সবসময় চাওয়ার মতোই, কিন্তু কখনোই পাইনি। তবে আমি জানি আমাদের বন্ধুদের মতো সম্পর্ক থাকলে এটা কখনো বদলে যাবে না। আমি বুঝতে পারি তুমি কিছু না বললেও এটা আমার অনুভূতির জন্য সঠিক ছিল না। এটা বলে নিশি নীরবকে একটি দীর্ঘ দৃষ্টিতে তাকে বিদায় নিল। তার ভেতর একটা অসীম শূন্যতা ছিল, কিন্তু সে জানতো নীরবকে তার অনুভূতিগুলো জানানোর মাধ্যমে সে কিছুটা শান্তি পেয়েছে। এখন তাকে এগিয়ে যেতে হবে, যেন সে এই অনুভূতি নিয়েই জীবনে নতুন পথে হাঁটতে পারে। নিশির মনে অনেক কিছু জমেছিল। নীরবে প্রত্যাখ্যানের পর সে নিজেকে একঘরে করে ফেলেছিল। সারাদিন ঘরের মধ্যে একা একা বসে থাকতো। তার হৃদয় ভেঙে গিয়েছিল এবং সে কিছুতেই নিজের দুঃখকে দূর করতে পারছিল না। সে জানতো তার ভালোবাসা একতরফা ছিল, কিন্তু তাও সেই অনুভূতি তার জন্য খুব গভীর ছিল। তবু সে তার অনুভূতির স্বীকৃতি পায়নি, আর সেটা তাকে অন্ধকারে নিয়ে চলে গেছে। নিশির বাবা মা অবাক হয়ে দেখছিলেন কিছু একটা ঘটেছে, কিন্তু কি ঘটেছে সে বিষয়ে তার কিছুই জানতেন না। একদিন নিশির মা তার কাছে গিয়ে বলেন, কি হয়েছে নিশি, তুমি কি ঠিক আছো? সারাদিন তুমি এইভাবে ঘর থেকে বের হচ্ছ না। নিশি কিছু বলল না, তবে তার চোখে কষ্ট আর বিষণ্ণতা স্পষ্ট ছিল। তার মায়ের চোখে এটা বুঝতে দেরি হয়নি। তিনি নিশির দিকে তাকিয়ে আর একটু ভালোভাবে বুঝতে চাইলেন। এটা কি কোনো ছেলে মানুষের ব্যাপার? তুমি কি আমাদের কিছু বলবে না? তখনই নিশি থেমে যায়। তার ভেতরে এত দীর্ঘ সময় চেপে রাখা
কষ্টগুলো সৃষ্টির দরজায় দাঁড়িয়েছিল। এক নিঃশ্বাসে সব বলে ফেলার অনুভূতি তার ভেতর জন্ম নিল। মা, আমি আমি নীরবকে ভালোবাসি, কিন্তু কিন্তু সে আমাকে ফিরিয়ে দিয়েছে। এই কথা শুনে নিশির মা এক মুহূর্তের জন্য চুপ ছিলেন। তারপর তিনি তার স্বামীকে ডেকে নিয়ে আসেন। নিশির বাবা মায়ের মুখ দেখে বুঝতে পারলেন কিছু একটা গুরুতর ঘটনা ঘটেছে। নিশির বাবা নিশির কাছে এসে বলেন, আমরা তো জানি তুমি ভালো আছো, তুমি তো আর ছোট না, নিশ্চয়ই জানো কি ঠিক আর কি ভুল। তবে তোমার ভালোবাসা বিষয়টা আমার বুঝতে পারছি না, এটা তো অন্য কিছু হতে পারে। নিশির চোখে আরও এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। সে তাদের সব কিছু খুলে বলল, তার ভালোবাসা, তার কষ্ট আর নীরবের প্রত্যাখ্যানের কথা। তোমার মনের কথা আমরা জানতাম না, কিন্তু তুমি জানো সম্পর্কের ক্ষেত্রে স্ট্যাটাস কোনো বড় বিষয় নয়। আমাদের একটাই কথা, যদি তোমরা দুজন একে অপরকে ভালোবাসো তবে আমরা কোনো বাধা সৃষ্টি করব না। এই কথাগুলো শুনে নিশির বাবা নিশির কাছে গিয়ে বলেন, হ্যাঁ নিশি, আমাদের স্ট্যাটাস নিয়ে কখনো চিন্তা করো না। যদি তোমার দুজন একে অপরকে ভালোবাসো তবে আমরা তোমার পাশে আছি, কিন্তু আমাদের কাছে একটাই কথা, সবকিছু খোলামেলা ভাবে বলো আর কোনো চাপ নিয়ে চলো। নিশির বাবা মায়ের এই কথা শুনে কিছুটা শান্তি অনুভব করলো। তার মনে ভরসা এলো, কিন্তু তাও সে জানতো নীরবের থেকে অনুমতি পাওয়া খুব কঠিন। নীরব তার স্ট্যাটাসের কথা বলেছে এবং তার প্রতি একটা সৎ মনোভাব রেখেছিল, কিন্তু এখন তার বাবা মায়ের কাছ থেকে এমন সমর্থন পাওয়ার পর নিশির মনে আশা জাগলো। তোমরা দুজন যদি একে অপরকে ভালোবাসো তবে আমি চাই তোমরা একে অপরকে সঙ্গে কথা বলো। আজকেই আমি নবীরকে ডেকে আমি তার সঙ্গে কথা বলিয়ে বুঝিয়ে দেব আমাদের স্ট্যাটাস নিয়ে কোনো চিন্তা নেই। আমার চাই তুমি সুখী হও, এবং যদি সেই তোমাকে ভালোবাসে তাহলে আমাদের কিছু আপত্তি নেই। নিশির মুখে এক অদ্ভুত হাসি ফুটল। তার বাবা মায়ের এই কথায় সে কিছুটা শান্ত হলো, তবে এক ধরনের দ্বিধা ছিল। নীরবকে কিভাবে বোঝাবে যে তার ভালোবাসার অনুভূতি সত্যি গভীর, কিন্তু এখন নিশির মনে কোনো শঙ্কা ছিল না, কারণ তার পরিবার তাকে সম্পূর্ণ সমর্থন দিচ্ছিল। তখন নিশির বাবা ফোন ধরলেন। তিনি নীরবকে ডাকার জন্য নম্বর ডায়াল করলেন। কিছুক্ষণ পরই নীরব ফোনে নিশির বাবা মায়ের কাছে আসতে সম্মতি দিল। এবার নিশির মা গম্ভীর গলায় নিশিকে বলেন, ঠিক আছে, আমি আশা করি তুমি কোনো চিন্তা করবে না। আজকের পর এই বিষয় নিয়ে কোনো সন্দেহ থাকা উচিত নয়। তোমার ভালোবাসা, তোমার সিদ্ধান্ত, সবকিছু তোমার উপর। একটু সময় পর নীরব তাদের বাসায় এসে পৌঁছালো। নিশির বাবা তাকে বসতে বললেন। নীরব কিছুক্ষণ চুপ থাকলো, তারপর সে বলল, নীরব, আমাদের কিছু কথা আছে। আমরা জানি তুমি নিশিরকে ভালোবাসো, সম্পর্কে জানো। আমরা চাই তুমি তার মনের কথা বুঝো। আমাদের স্ট্যাটাস নিয়ে কোনো ভাবনা নেই। যদি তোমার একে অপরকে ভালোবাসো আমরা তোমাদের কোনো বাধা দেব না। আপনি ঠিক বলেছেন। আমি খুব চিন্তিত ছিলাম, কারণ স্ট্যাটাসের কারণে কোনো সম্পর্ক যেন না ভেঙে যায়। নিশির বাবা মাথা নেড়ে বললেন, না, আমাদের কাছে স্ট্যাটাসটা কোনো বিষয় নয়। সম্পর্কের চেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো একে অপরকে ভালোবাসা। আর তুমি যদি নিশিকে ভালোবাসো তবে আমরা কোনো বাধা দেব না। নীরব নিশির বাবা মায়ের সামনে বসেছিল। তার চোখের কোণে কিছুটা অশ্রু ছিল, যেন কিছু বলার জন্য প্রস্তুতি নিচ্ছিল। নিশির বাবা মা তার সামনে বসেছিলেন, একে অপরের দিকে তাকিয়ে। তাছাড়া আঙ্কেল, আমি এসব সম্পর্কে আসতে চাই না। কি কারণ? কারণ আঙ্কেল, আমার একটা খারাপ অতীত ছিল। তুমি আমাদের নিজের বাবা মা ভেবে তোমার অতীতে সেরা করতে পারো? নীরবের অতীত জানানোর জন্য প্রস্তুত নয়। নীরব কিছুক্ষণ চুপ থেকে গভীর এক নিঃশ্বাস নিয়ে বলতে শুরু করলো, আমার জীবনটা খুব সহজ ছিল না আঙ্কেল। আমি আপনাদের মতো ধনী পরিবারে জন্মেছি, কিন্তু জানেন, এই ধন সম্পদ, বড় বড় বাড়ি গাড়ি, এগুলো আমার জীবনে কখনো সুখ নিয়ে আসেনি। নীরব কিছুক্ষণ থেমে গিয়ে আবার বলতে শুরু করলো, আমার পরিবার ছিল, কিন্তু তারা কখনো আমাকে বুঝতে পারেনি। আমার বাবা মা, আমার ভাই, তাদের সবাই আমার কাছে ছিল, শুধু তাদের দৃষ্টি ছিল না। সবাই সবসময় আমাকে অবহেলা করত। তারা কখনো আমার সাথে কথা বলতো না, আমার খরচ দিত না, আমাকে সবসময় তুচ্ছ করত। আমার বড় ভাইয়ের বউ, মানে আমার ভাবি, একদিন একটা মিথ্যা অপবাদ দিয়ে আমার জীবনটা নষ্ট করে ফেলেছিল।
নিশির বাবা মা অবাক হয়ে শোনার চেষ্টা করলেন। নীরব তার অতীতের গোপন বিষয়গুলো নিয়ে বলতে লাগলো। ওই দিনটা ছিল আমার জীবনের সবচেয়ে বড় দুঃখের দিন। আমার বড় ভাইয়ের বউ আমাকে মিথ্যা অভিযোগে জড়িয়ে ফেলেছিল। সে বলেছিল আমি তাদের ব্যবসায়িক কিছু গোপন তথ্য চুরি করেছি এবং সেটা বাইরে গিয়ে বিক্রি করেছি। কিছুই সত্য ছিল না, কিন্তু আমার পরিবারের সবাই তার কথা বিশ্বাস করে ফেলেছিল। তারা আমাকে অপমান করেছিল, মিথ্যাভাবে মারধর করেছিল। নীরব আরও বলে গেল। আমার মা একদিন বলেছিল, তোর মতো ছেলেকে জন্ম দিয়ে আমি জীবনের সবচেয়ে বড় ভুল করেছি। আমি সেটা সহ্য করতে পারিনি। সেই সময়টা আমার পুরো পৃথিবী থেমে গিয়েছিল। কেউ আমার পাশে ছিল না, সবাই আমাকে অবহেলা করেছিল। নিশির বাবা মা স্তম্ভিত হয়ে শুনছিলেন। নীরব চোখ মুছতে মুছতে বলল। কিন্তু সেই সময়েই আমি প্রতিজ্ঞা করি, একদিন আমি তাদের সামনে দাঁড়িয়ে প্রমাণ করব যে আমাকে জন্ম দিয়ে মা পৃথিবীর সবচেয়ে বড় ভুল করেনি। আমি আমার জীবনে কিছু করব। আমার দাদিমা আমাকে অনেক ভালোবাসতেন, তিনি সব সময় আমার পাশে থাকতেন। আমি চলে আসার সময় তিনি আমাকে বলেছিলেন, দাদুভাই, তোকে আমি আজ বাধা দেব না, তুই চলে যা। আর তোর অবশ্যই একদিন যোগ্য হয়ে ফিরে আসতে হবে তোর বাবা মাকে দেখিয়ে দিতে। যা দাদুভাই, আমার দোয়া সবসময় তোর জন্য, আমি তোর অপেক্ষায় থাকবো। নীরব কিছুক্ষণ চুপ থেকে চোখ মুছতে মুছতে বলল। আজ আমি এখানে দাঁড়িয়ে আছি, কিন্তু আমি যেভাবে বেড়ে উঠেছি তার জন্য কোনো ভুল আমি করি না। আমি জানি আজও আমাকে কেউ বিশ্বাস করবে না, কিন্তু মা, একদিন আমি প্রমাণ করব। এই কথা বলার সময় নীরবের চোখে অশ্রু জমে উঠেছিল। তার চোখে গভীর কষ্টের ছায়া দেখা যাচ্ছিল। সে তার অতীতকে এতদিন চাপা রেখেছিল, কিন্তু আজ প্রথমবারের মতো সে তার মনের দুঃখগুলো প্রকাশ করছিল। তখন নিশির মা সান্ত্বনা দিতে চাইলেন। তিনি স্নেহের সাথে বলেন। নীরব, তুমি যে যাই করো, কিন্তু তোমার জীবনকে আর কখনো শূন্য মনে করবে না। আমরা তোমাকে বুঝতে পেরেছি। আমরা জানি জীবনে প্রতিটি মানুষই নিজের পথ তৈরি করে। তুমি জানো তোমাদের কাছে কোনো স্ট্যাটাসের চিন্তা নেই। তুমি যদি ভালো থাকো তবে আমরা সবসময় তোমার পাশে আছি। এই কথা শুনে নীরব কিছুটা শান্ত হলো। তবে সে জানতো যে তার জীবনে অনেক কিছু এখনো স্থির হয়নি। নিশির বাবা মৃদু গলায় বলেন। আজকের পর তোমাদের মধ্যে কোনো সমস্যা থাকবে না। তোমরা একে অপরকে ভালোবাসো, তাহলে এটাই আমাদের জন্য সবচেয়ে বড় বিষয়। এ সময় নিশি হঠাৎ উঠে দাঁড়িয়ে নীরবের সামনে এসে দাঁড়ালো। তার চোখে গভীর কষ্ট ছিল, যেন সে তার সমস্ত দুঃখ এক মুহূর্তে বের করে আনতে চাইছিল। সে ধীরে ধীরে নীরবের পায়ে পড়ে গেল। নীরব, আমি জানি আমি তোমার মনে অনেক ক্ষত করেছি। আমি বুঝতে পারি তুমি আমাকে ফিরিয়ে দিয়েছিলে, কারণ তুমি জানতে চেয়েছিলে যে আমি তোমার জীবনে কোনো গন্ডগোল না ঘটাই। আমি বুঝতে পেরেছি, তাই আমি ক্ষমা চাচ্ছি। নীরব তাড়াতাড়ি নিশিকে পায়ের থেকে উঠে তার পাশে বসালো। তার চোখেও আরেক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। সে নিশিকে শূন্যতায় ডুবতে দেখতে চাইছিল না। নিশি, তুমি কিছুই ভুল করনি। তুমি যা অনুভব করেছিলে সেটাই তোমার হৃদয়ের কথা। তুমি যেভাবে অনুভব করেছিলে আমি সেটা বুঝতে পেরেছি। নিশি তার হাত ধরে তার পাশে বসে পড়ল। তুমি জানো আমি তোমাকে কখনো কষ্ট দিতে চাইনি, কিন্তু কখনো বুঝতে পারিনি তুমি কেন আমাকে সরিয়ে রাখছো। নীরব ধীরে ধীরে বলল। কখনো কখনো আমাদের অতীত আমাদের পথকে দিশাহীন করে তোলে। আমি যদি তোমাকে কিছু সময় দিয়েছিলাম সেটা ছিল আমার নিজের নিরাপত্তার জন্য, কিন্তু আজ আমি জানি আমরা একে অপরের জন্য তৈরি। এভাবে নীরব ও নিশির মধ্যে একটা নতুন দিকের শুরু হলো। তাদের মধ্যে এক নতুন বোঝাপড়ার সৃষ্টি হয়েছিল, যেখানে অতীতের যন্ত্রণাগুলো পেছনে ফেলে তারা একে অপরকে ভালোভাবে জানবে এবং একসাথে এগিয়ে যাবে। নীরব এবং নিশি একে অপরের চোখে চোখ রেখে বসেছিল। এখন তাদের মাঝে কিছুটা স্বস্তি ছিল, কিন্তু নিশির বাবা মা তাদের সামনে দাঁড়িয়েছিলেন, মুখে গভীর ভাব নিয়ে। নিশির বাবা মৃদু গলায় বলেন। নীরব, তোমার অতীত আমরা জানি, আমরা বুঝতে পারি তোমার সংখ্যা, কিন্তু আমি শুধু চাই যে তুমি এবং নিশি একে অপরকে ভালোবাসো, একে অপরের পাশে দাঁড়াও। নীরব কিছুটা নীরব হয়ে ভাবছিল। তার চোখে আতঙ্কের ছায়া ছিল। সে জানতো এটা তার জীবনের একটি বড় সিদ্ধান্ত হতে চলেছে। সে বলল। আঙ্কেল,
আমি জানি অনেক ভুল করেছি। নিশিকে আমি অনেক কিছু বুঝতে পারিনি। আমার মনে কিছু শঙ্কা ছিল, কিন্তু এখন আমি বুঝতে পারছি আমাদের একে অপরকে ভালোবাসা পরিপূর্ণ। নিশির বাবা মুখে এক চওড়া হাসি ফুটিয়ে বলেন, তাহলে আমাদের অন্য কোনো চিন্তা নেই। আমরা তোমাদের জন্য সব কিছু আয়োজন করব। যদি তোমার একে অপরকে ভালোবাসো তাহলে তোমাদের ভবিষ্যৎ সুখী হবে। নীরব কিছুটা অবাক হয়ে শুনল, কিন্তু নিশির বাবা এগিয়ে এসে বলেন, তুমি যেভাবে বুঝছো আমরা তাকে আর ভালোভাবে জানার সুযোগ দেব। আমরা তোমাদের বিয়ে দিতে চাই। নীরব প্রথমে কিছুটা দ্বিধায় পড়ে গিয়েছিল। সে আবার একবার নিশির দিকে তাকিয়ে বলল, আঙ্কেল, আমি জানি আমাদের সামাজিক অবস্থান আলাদা। আমি জানি এসব চিন্তা করতে ভালো লাগবে না, কিন্তু আমার অতীত আমাকে ভাবাতে বাধ্য করে। নিশি নীরবের দিকে কিছুটা দ্বিধাহীনভাবে তাকিয়ে বলল, নীরব, আমি তোমাকে বোঝার চেষ্টা করেছি। তোমার অতীত আমাকে খুব ব্যথিত করেছে, কিন্তু এখন আমি জানি তুমি যেভাবে আমাকে সরিয়ে রেখেছিলে সেটা শুধু তোমার নিজেকে রক্ষা করার জন্য ছিল। নীরব কিছু সময় চুপ থেকে মাথা নিচু করে বলল, আমার মধ্যে কিছু ভয় ছিল, কিন্তু আমি জানি তুমি কখনো আমাকে ছেড়ে যাবে না। এখন নিশির বাবা মৃদু হাসলেন। তাহলে আর কোনো সমস্যা নেই, আমাদের সমর্থন রয়েছে তোমাদের উপর। শেষে নীরব অল্প হেজিটেশন নিয়ে বলল, ঠিক আছে, আমি রাজি। এভাবেই তাদের এক নতুন জীবন শুরু হতে চলছিল। খুব ধুমধাম করে শুরু হলো নীরব নিশির বিয়ের আয়োজন। বিয়েতে তাদের সকল বন্ধুবান্ধব ও নিশির আত্মীয় স্বজন ছিল। অনেক আনন্দের মাঝে এই বিয়েটা হচ্ছিল। যখন কাজী বিয়ে পড়ছিল তখন নীরব মনে মনে তার পরিবারের কথা ভাবছিল। কাজী ডাকে তার ঘোর ভাঙ্গে। কাজী তাকে কবুল বলতে বলে। নীরব নির্দ্বিধায় কবুল বলে দেয়। বিয়ে সম্পূর্ণ হলো এবং পরবর্তী রাতে নিশি ও নীরব তাদের নতুন জীবনের প্রথম রাত কাটাতে যাচ্ছিল। নিশির চোখে এক ধরনের উদ্বেগ ছিল, তবে তার মনে একরকম আনন্দ ছিল। বিয়ের পরপরই নিশি তার শোবার ঘরের দিকে এগিয়ে যায়। তার মনে অনেক প্রশ্ন ছিল, কিভাবে এই নতুন জীবন শুরু করবে তারা। নীরব কিছু সময় চুপচাপ দাঁড়িয়ে থাকে। সে নিশির দিকে তাকিয়ে বলে, নিশি, আমি জানি আমরা একে অপরকে ভালোবাসি, কিন্তু এটাই আমাদের নতুন জীবন। আমি চাই তুমি আমাকে জানো, আমি তোমাকে কখনো কষ্ট দেব না। নিশি কিছুটা অস্বস্তি অনুভব করে, কিন্তু তার চোখে এক ধরনের স্নেহ আর ভালোবাসা ছিল। আমি জানি নীরব, আমাদের নতুন জীবন শুরু হয়েছে, তবে আমি শুধু চাই আমরা একে অপরের পাশে থাকব, সুখী হব। নীরব নিশির দিকে এগিয়ে গিয়ে তার হাত ধরে বলল, আমরা একসাথে অনেক কষ্ট সহ্য করেছি, কিন্তু আজকের এই রাত নতুন সূচনা। নিশি তার হাত শক্ত করে ধরে বলল, হ্যাঁ নীরব, আমাদের নতুন সূচনা শুরু। নীরব নিশির দিকে তাকিয়ে তার হাতে মৃদুভাবে আঙ্গুল স্পর্শ করে। আমি তোমাকে প্রতিজ্ঞা করি, এই রাত থেকে আমি তোমার পাশে থাকব। আমাদের ভবিষ্যৎ একসাথে হবে। এই কথা শুনে নিশি গা ঘেঁষে নীরবের কাছে গিয়ে তার হাতে হাত রাখল। তাদের মধ্যে এক গভীর সম্পর্কের জন্ম হতে শুরু করলো। এই রোমান্টিক মুহূর্তে নিশি এবং নীরব দুজনই চুপ ছিল। নীরব ধীরে ধীরে নিশিকে তার কাছে টেনে নিয়ে কপালে চুমু দিয়ে তাকে শুয়ে দেয়, তারপর লাইট বন্ধ করে দেয়। নিশি কিছুটা নার্ভাস ছিল। নীরব যখনই হঠাৎ নিশির হাত ধরে তখনই নিশি কেঁপে ওঠে। নিশি কিছু বলতে যাবে, তখনই নিশির ঠোঁট আবদ্ধ হয়ে যায় তার স্বামীর ঠোঁটে। নীরব নিশিকে আদর দিয়েছিল, নিশিও তার আদর অনুভব করছিল। এভাবেই আদর ভাগাভাগি শেষে দুজন দুজনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। বিয়ের পরের দিন সকালে নিশির ঘুম ভাঙলে দেখে নীরব তার বুকের ওপর ঘুমিয়ে আছে। এটা দেখে নিশি একটা মুচকি হাসি দেয়, তারপর নীরবের চুলে বিলি কাটে। তখনই নীরব মুখ উঠিয়ে নিশির দিকে তাকায়। নিশি হঠাৎ নীরবকে উঠতে দেখে কিছুটা ভয় পেয়ে যায়। নিশি কিছু বলতে যাবে, তখনই নীরব নিশির ঠোঁট দখল করে নেয়। 2 মিনিট পর ছেড়ে দিয়ে আবার নিশির বুকে শুয়ে পড়ে। নীরবের এমন আচরণে নিশি কিছুটা লজ্জা পায়। তুমি এতক্ষণ জেগেছিলে? হ্যাঁ, অনেক আগে থেকে জেগে আছি। তাহলে ঘুমানোর ভান করছিলে কেন? কই, আমি তো শুধু চোখ বন্ধ করে শুয়েছিলাম। কেন? কারণ আমার এত কিউট একটা বউ আছে, ইচ্ছা করে 24 ঘন্টা তার বুকের উপর শুয়ে থাকি। তখন নীরব আবার মুখ উঠিয়ে নিশির গালে একটা কিস করে আবার শুয়ে পড়ে। নিশি এবার অনেকটাই লজ্জা পায়, দৃশ্য পরিবর্তন হয়। নিশির বাবা হালকা হাসি নিয়ে খাবার টেবিলে নীরবকে ডেকে বলেন, নীরব, তুমি এখন আমাদের পরিবারের একজন অংশ, আর তোমার জীবনে অনেক কিছু করতে হবে, অনেক কিছু অর্জন করতে হবে। তুমি যদি সফল হতে চাও
তোমাকে নিজের জীবনের প্রতিটা মুহূর্তে ভালোভাবে ব্যবহার করতে হবে। নীরব কিছুটা বিস্মিত হয়ে সেদিকে তাকায়। নিশির বাবা আরও বললেন, তুমি আমার নিশি এখন এক অপরের জীবনে গুরুত্বপূর্ণ অংশ। তাই আমি চাই তোমরা দুজন একটু সময় একসাথে কাটাও, নতুন কিছু শেখো আর বিশ্বটাকে ভালোভাবে বুঝো। আমি সব কিছুর মধ্যে পরিকল্পনা করে রেখেছি, সব ব্যবস্থা হয়ে গেছে। নীরব ধীরে ধীরে হাসল। ধন্যবাদ আঙ্কেল, কিন্তু আপনি কি ভাবছেন? নিশির বাবা জবাব দিলেন, তুমি যদি একসাথে সময় কাটাতে চাও তাহলে কোন দেশে বাইরে যাওয়ার নয়, মালদ্বীপে, হ্যাঁ মালদ্বীপে গিয়ে কিছু সময় একসাথে কাটাতে পারো। তোমাদের জন্য সব ব্যবস্থা আমি আগেই করে রেখেছি। সেখানে তুমি আর নিশি একসাথে কিছু রোমান্টিক মুহূর্ত কাটাতে পারবে। নিশি খাবার টেবিলে বসেছিল, একটু নীরবে শোনার পর মৃদু হাসলো এবং তার চোখে চমক ফুটে উঠল। বাবা, তুমি সত্যি আমাদের জন্য অনেক কিছু ভেবেছো, ধন্যবাদ। নিশির বাবা মৃদু হাসলেন। তোমরা দুজনের জন্য সময় বের করো, খুবই গুরুত্বপূর্ণ, আমি জানি। নীরব এবার নিশির দিকে তাকিয়ে বলেন, তুমি কি ভাবো মালদ্বীপে গিয়ে কিছু সময় একসাথে কাটানোর ব্যাপারে? নিশি চমৎকারভাবে হাসলো এবং বলল, হ্যাঁ নীরব, এটা অনেক ভালো হবে। তারপর নিশির বাবা বলেন, তাহলে প্ল্যানটা ঠিক, আমি সমস্ত প্রস্তুতি নিয়ে রেখেছি। তোমরা দুজন কিছুটা বিশ্রাম নাও, শীঘ্রই রওনা হবে। এই খবর শুনে নীরব কিছুটা অবাক হলো। তার মনে একটা সুখানুভূতি শুরু হলো। তাকে ভাবনায় পড়ে যেতে হলো। এটা সত্যি তার জীবনের এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে। নিশির সাথে এই সফর তাদের সম্পর্ক আরও গভীর করবে এবং তারা একে অপরকে আরও ভালোভাবে জানবে। মালদ্বীপের রোমান্টিক হানিমুন। মালদ্বীপে পৌঁছানোর পর নীরব ও নিশি একে অপরের হাত ধরে সৈকতের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। চারপাশে নীল পানি, সাদা বালুকা এবং আশেপাশের মিলত আলো তাদের এক নতুন পৃথিবীতে নিয়ে যাচ্ছিল। নিশি তার মনকে একেবারে শান্ত করে বলল, নীরব, আমি কখনো ভাবিনি জীবনে এতটা ভালোবাসা পাবো। তুমি আমার জন্য অনেক কিছু করেছো। নীরব মৃদু হাসলেন এবং তার হাত ধরলেন। তুমি জানো নিশি, আমি সবসময় তোমার পাশে থাকবো। এই জায়গায় এসে মনে হচ্ছে আমাদের সম্পর্কে প্রথম পদক্ষেপ নিতে যেন আমরা নতুন করে জন্ম নিয়েছি। নিশি চোখে চোখ রেখে বলল, এখানে সব কিছু এমন শান্তিতে ভরা, আমি ভাবছিলাম হয়তো এটাই আমাদের জন্য এক নতুন শুরু। এদিকে সৈকতের বালুকায় হাঁটতে হাঁটতে নীরবে বললেন, তুমি সঠিক বলেছো, আমাদের নতুন জীবন এখানেই শুরু হবে। বিয়ের পর প্রথমবার তাদের এমন রোমান্টিক মুহূর্ত তৈরি হয়েছিল যেখানে শুধুই ভালোবাসা আর একে অপরের প্রতি অবিরাম নির্ভরশীলতা ছিল। মালদ্বীপের আকাশ, সমুদ্র এবং পবিত্র পরিবেশ যেন তাদের সম্পর্ককে আরও দৃঢ় করছিল। শেষ রাতের দিকে তারা একটি প্রাইভেট কেবিনে ফিরে আসে, যেখানে মনোরম পরিবেশ একটি ডিনারের আয়োজন করা হয়েছিল। তারপরে তারা একসাথে আকাশের দিকে তাকিয়ে বসে রাত্রি কাটায়। নিশি বলে, এটা সত্যিই অসাধারণ, এখানে আমাদের সম্পর্ক যেন একটি নতুন রূপ নিয়েছে। নীরব তার পাশে বসে গভীরভাবে তাকিয়ে বলল, হ্যাঁ নিশি, এই জায়গাটা যেন আমাদের জন্য একটা স্বপ্নের মতো। আমরা একে অপরকে সবসময় বুঝতে শিখেছি এবং আজকের পর আর কখনো আমাদের মধ্যে কোনো দূরত্ব থাকবে না। এভাবে মালদ্বীপের রোমান্টিক হানিমুন তাদের সম্পর্ক এক নতুন রঙে রূপান্তরিত হলো। আর তারা একে অপরকে আরও ভালোভাবে জানলো এবং একে অপরের প্রতি ভালোবাসার গভীরতা অনুভব করলো। মালদ্বীপের রোমান্টিক হানিমুন শেষে নীরব এবং নিশি দেশে ফিরে আসেন। দেশে ফিরে আসার পর নীরবের মনে এক নতুন আশার সঞ্চয় হয়। সে অনুভব করছিল যে মালদ্বীপে সময় কাটানোর পর তার জীবন এক নতুন দিশায় চলতে শুরু করেছে। তিনি আর কোনো বাধার সামনে দাঁড়িয়ে থাকতে চান না। সে চায় জীবনে কিছু বড় কিছু করতে। নিশির বাবা মা, যারা সবসময় তার পাশে ছিলেন নীরবকে সহযোগিতা করার জন্য, আরও একবার এগিয়ে এসেছিলেন। নীরব, তুমি যদি চাও আমি তোমার জন্য একটা ভালো সুযোগ তৈরি করতে পারি। তুমি নিজে একটা ব্যবসা শুরু করতে পারো, আমি তোমার সাথে আছি সব সময়। নীরব মনের মধ্যে ভাবল, আমি যদি নিজের পথে চলতে শুরু করি তবে আমার নিজের পরিচয় তৈরি হবে, আমার ভালোবাসা নিশির কাছে এবং তার পরিবারের কাছে আরও দৃঢ় হবে। নীরব তার সেভিংস এবং নিশির বাবার সাহায্যে একটি ছোট ব্যবসা শুরু করলো। তার পরিকল্পনা ছিল পড়াশোনা চালিয়ে যাওয়া এবং কোম্পানি পরিচালনার জন্য সময় বের করা। যদিও অনেক চ্যালেঞ্জ ছিল,
তবে সে দৃঢ়ভাবে সেটি নিতে প্রস্তুত ছিল। নিশি তার পাশে সবসময় ছিল। বিয়ের পর তাদের সম্পর্ক আরও মজবুত হয়ে উঠছিল। আর নিশি নিজের কর্মক্ষমতা আর ক্যারিয়ারে নীরবকে সাহায্য করতে শুরু করেছিল। নিশির সহায়তায় নীরব তার কোম্পানির সঠিক দিশা খুঁজে পায় এবং ব্যবসা পরিচালনা করতে থাকে। নিশি তাকে উৎসাহ দিয়ে বলেছিল, তুমি যদি কিছু করতে চাও তাহলে পুরোপুরি মনোযোগ দিয়ে সেই কাজটা করতে হবে। আমি জানি তুমি পারবে, তোমার মধ্যে অনেক শক্তি আছে। ধন্যবাদ নিশি, তুমি যদি না থাকো আমি এই জায়গায় এসে পৌঁছাতে পারতাম না। আমি তোমার পাশে সব সময় থাকতে চাই। আমরা একে অপরকে সহযোগিতা করেই তো এগিয়ে যাব। এদিকে নীরব তার কোম্পানির কাজ শুরু করেছিল। অনেক চেষ্টা এবং পরিশ্রমের পর তার ব্যবসা একটু একটু করে বড় হতে শুরু করেছিল। নিশি তাকে দিনের পর দিন সাহায্য করছিল এবং সবসময় তার পাশে দাঁড়িয়েছিল। নতুন ব্যবসা শুরুতেই বেশ কিছু বাধা এলো। নীরব এবং নিশির দৃঢ় মনোবল ছিল। একদিন নিশি বলল, তুমি কখনো হার মানো না, আমি জানি তুমি খুব ভালো করতে পারবে। এছাড়া নীরব তার পড়াশোনাও সমানভাবে চালিয়ে যাচ্ছিল আর ব্যবসার সাথে একে অপরকে সমন্বয় করছিল। তার জীবনের নতুন পথে নিশির সাহায্য অনেক গুরুত্বপূর্ণ ছিল। এরই মধ্যে নীরব নিজের চিন্তাভাবনায় আরও পরিষ্কার হয়ে উঠেছিল। এই নতুন জীবনটা আসলে আমাদের দুজনের মিলিত চেষ্টার ফল। নিশির সমর্থন ছাড়া আমি কখনোই এখানে পৌঁছাতে পারতাম না। আমি বিশ্বাস করি আমরা একসাথে অনেক কিছু অর্জন করতে পারবো। এভাবে নীরব এবং নিশির নতুন জীবনের শুরু হলো, যেখানে তারা একে অপরের সাহায্য তাদের পথ চলতে থাকলো এবং তাদের সম্পর্ক প্রতিদিন আরও শক্তিশালী হয়ে উঠছিল। 1 বছর কেটে গেছে এবং নীরব তার পড়াশোনা শেষ করেছে। সেই বছরটি ছিল তাদের জীবনের অনেক চ্যালেঞ্জ এবং সফলতার গল্প। নীরব এবং নিশি তাদের সম্পর্কে গভীরতা অনুভব করতে শুরু করেছিল আর তাদের সম্পর্ক প্রতিদিন বেড়ে চলছিল। আজকের দিনটি বিশেষ ছিল কারণ নীরব তার পড়াশোনা শেষ করেছে এবং এখন তার সামনে ভবিষ্যতের অনেক সম্ভাবনা খুলে গেছে। এদিন সন্ধ্যায় রৌদ্র বিড়ম্বের নিচে তারা বসেছিল তাদের বাসার ছাদে। নিশির সাদাসিধে একটি স্যুট পরিহিতে ছিল আর নীরব ছিল একটি সাধারণ টি শার্ট আর জিন্সে। তাদের চারপাশে ছিল শান্ত পরিবেশ এবং আকাশের আলো তাদের চারপাশের রূপে অঙ্কিত রেখা তৈরি করছিল। নিশি ধীরে ধীরে নীরবের কাঁধে মাথা রেখে বসেছিল। এই স্নিগ্ধ মুহূর্তে দুজনের মধ্যে কোনো শব্দ ছিল না। তাদের মধ্যে যে ভালোবাসার গভীরতা ছিল তা স্পষ্ট। নিশি চুপচাপ নীরবের কাঁধে মাথা রেখে একসময় বলল, এই বছরটা চলে গেল, আমাদের সব কিছুর পরিবর্তন হয়েছে। আমি আজও বিশ্বাস করতে পারি না যে তুমি আমার পাশে আছো। নীরব মৃদু হাসলো, তার হাত নিশির হাতে রেখে বলল, এই 1 বছর ছিল জীবনের সবচেয়ে সুন্দর সময়। আর এখন আমি মনে করি জীবন আমাকে আজকে এই পর্যায়ে নিয়ে এসেছে, কিন্তু তুমি ছাড়া কিছুই অসম্পূর্ণ। নিশি তার চোখ বন্ধ করে গভীরভাবে শ্বাস নিল, তারপর ধীরে ধীরে বলল, তুমি জানো অনেক কিছুই পেরিয়েছি আমরা, আমাদের ভবিষ্যৎ নিয়ে কতটা চিন্তা করেছি। তবে এখন আমাদের হাতে সময় কিছু পরিকল্পনা করার। আমি চাই আমাদের জীবনে সুখ শান্তি থাকুক। নীরব একটু থামলো, তারপর বলল, আমি জানি আমাদের অনেক বড় বড় পরিকল্পনা থাকতে হবে, তবে আমি শুধু চাই যতদূর যেতে পারি তোমার হাত ধরে। আমি চাই না কখনো তোমার পাশে থেকে বিচ্ছিন্ন হতে। নিশি তার মুখে একটি ছোট্ট হাসি তুলে নীরবের চোখের দিকে তাকিয়ে বলল, তোমার সঙ্গে চলতে পারলে আমি পৃথিবীর কোনো কিছুই চাই না। আমাদের সম্পর্ক যে কেমন হবে সেটা আমাদের মনের গভীরে লুকিয়ে থাকা প্রেমে নির্ভর করবে। নীরব নিশির কপালে এক চুমু দিয়ে বলল, তুমি যেভাবে আমার পাশে আছো তা আমি কখনো ভুলবো না। আমাদের জীবনে অনেক কিছুই আসবে, কিন্তু আমি জানি আমরা সব কিছু কাটিয়ে যাব একে অপরের পাশে। নিশি তার হাতে হাত রেখে বলল, তুমি যখন এই কথা বলো আমি মনে করি পৃথিবী আমাদের জন্য এক নতুন পথ তৈরি করেছে। আমি আশা করি আমাদের সম্পর্ক আরো দৃঢ় হবে, একসাথে আরো অনেক স্বপ্ন পূরণ করব। নীরব একটু নীরব হয়ে বলল, তুমি জানো আমি সব সময় তোমার পাশে থাকবো। আমরা একে অপরকে শুধু ভালোবাসবো না, বরং একে অপরের স্বপ্নকে সঠিক পথে নিয়ে যেতে সাহায্য করব। তারা একে অপরের দিকে তাকিয়ে অনেকটা সময় চুপ করে বসে থাকে, কেবল ভবিষ্যতের স্বপ্নে ভাসতে থাকে। তাদের চোখে ছিল স্বপ্ন এবং বিশ্বাস যে তাদের একসাথে থাকলে তার পৃথিবীকে জয় করতে পারবে। শেষে নীরব নিশির কাঁধে মাথা রেখে বলল,
আমরা একসাথে সব কিছু করতে পারবো। তুমি যদি আমার সাথে থাকো, আমি নিশ্চিত যে কিছুই আমাদের বাধা হতে পারবে না। নিশি তার হাত ধরে আরও দৃঢ়ভাবে বলল, তোমার এই কথা শুনে আমার মনে হয় আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। আমি তোমার পাশে সবসময় থাকতে চাই, তোমার স্বপ্নের সমর্থন দিতে চাই। এভাবে তারা একে অপরকে পরিপূর্ণভাবে বুঝতে পেরেছিল আর তাদের ভবিষ্যৎ একসাথে তৈরি করার দৃঢ় সংকল্প নিয়ে সাদে বসে থাকলো। 1 বছর কেটে গেছে এবং নীরব তার জীবনে পরবর্তী ধাপে পৌঁছে গেছে। কঠোর পরিশ্রম এবং প্রতিজ্ঞা দিয়ে সে আজ সফলতার কাছাকাছি পৌঁছে গেছে। আজকের দিনটি ছিল বিশেষ, কারণ সে তার লক্ষ্য অর্জনের পথে অনেক দূর এগিয়ে গেছে এবং তার কর্মজীবনে এক নতুন অধ্যায়ের সূচনা ঘটেছে। সেদিন সন্ধ্যায় পুরো পরিবার ড্রয়িং রুমে একত্রিত হয়ে আড্ডা দিচ্ছিল। নীরব আর নিশি পাশাপাশি বসেছিলেন আর তাদের মাঝে ছিল এক ধরনের শান্তি এবং ভালোবাসা। নিশির বাবা মা তাদের আগের দিনের সমস্ত দুঃখ কষ্ট ভুলে গিয়ে আজকে সুখী মুহূর্তগুলো উপভোগ করছিল। হঠাৎ নিশির মা, যিনি সবসময় নীরবকে নিজের সন্তান হিসেবে গ্রহণ করেছেন, নীরবের দিকে তাকিয়ে বলেন, নীরব, তুমি আজ অনেক কিছু অর্জন করেছ। এখন তোমার সময় এসেছে তোমার পরিবারকে আবার একসাথে এনে তোমার মাকে বুঝিয়ে দাও যে তাকে কখনো কোনো ভুল ছিল না। তুমি প্রমাণ করতে পারবে যে তোমাকে জন্ম দিয়ে সে জীবনের সবচেয়ে ভালো কাজ করেছে। এখন তোমার গাড়ি, বাড়ি, অর্থ, সুনাম সবই আছে। আমরা সবাই তোমার সাথে আছি। আর হ্যাঁ, এবার তোমার দাদিমাকেও তোমার সাথে নিয়ে আসবে। নীরব কিছুটা স্তব্ধ হয়ে শুনছিল। তার চোখে তখন অনেক মিশ্র অনুভূতি ছিল। একদিকে গর্ব, অন্যদিকে অশ্রুজল। দীর্ঘদিন পর তার মায়ের প্রতি বিদ্বেষ আর কষ্টের জায়গায় আজ এক ধরনের বিশ্বাস জন্ম নিয়েছিল। নিশি তার হাত ধরে মৃদুভাবে বলল, নীরব, তুমি আজ যা অর্জন করেছো সেটা শুধু তোমার পরিশ্রমের ফল নয়, তুমি আমার স্বপ্নের পথে একসাথে চলার সাহস পেয়েছো। আমি জানি তুমি পারবে। আমাদের সাথে থাকলে তুমি পৃথিবীকে জয় করতে পারবে। নীরব নিশির কথা শুনে সামান্য হাসল। এরপর এক গভীর শ্বাস নিয়ে তিনি বললেন, তোমরা যদি না থাকতে আমি এই অবস্থানে পৌঁছাতে পারতাম না। তোমাদের ভালোবাসা আর সমর্থনই আমাকে আজ এখানে নিয়ে এসেছে। এখন সময় এসেছে আমার মা বাবার সামনে গিয়ে তাদের দেখিয়ে দিতে হবে যে আমি সব কিছু তাদের জন্য করেছি। আমি তাদের বোঝাবো আমি তাদের ভালোবাসা আর বিশ্বাসের যোগ্য। নিশি তার কাঁধে হাত রেখে বলল, তুমি ঠিক বলছো। তুমি তাদের কাছে যাবে এবং তাদের দেখাবে যে তুমি কিভাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছো। তুমি কখনোই হার মেনে যাওনি। তোমার কোনো অভ্যন্তরীণ শক্তি রয়েছে এবং তুমি নিজের পরিচয় প্রতিষ্ঠিত করতে পেরেছো। নীরব এরপরে হাসি মুখে মাথা নেড়ে নিশির দিকে তাকিয়ে বললেন, আজ থেকে শুরু হবে আমার সেই পথ, যে পথে আমি কখনো একা ছিলাম না। আজও আমি তোমাদের পাশে পেয়েছি। এভাবেই একে অপরকে উৎসাহ দিয়ে এবং ভবিষ্যতের দৃষ্টিতে তাদের নিজের মনের কথা বলে পুরো পরিবার পরবর্তী পরিকল্পনা নিয়ে ভাবতে শুরু করলো। নীরব তার কঠোর পরিশ্রম এবং ভালোবাসার এই পথে চলতে চলতে আজ তার দৃষ্টিভঙ্গি বদলানোর সুযোগ পেয়েছিল। এদিন রাতের পরে নীরব আর পরিবারকে তার মায়ের কাছে নিয়ে যেতে সিদ্ধান্ত নেয়। সেই সময় নিশিও তার পাশে থাকবে। 21 তারিখ, নীরবের জন্মভূমি, তার ছোটবেলার স্মৃতি আর সেই অভিশপ্ত দিন যেদিন তার নিজের রক্তের সম্পর্কগুলো তাকে অবিশ্বাস করেছিল। প্রতি বছর এই দিনে বাড়িতে এক জমকালো অনুষ্ঠান হয় যেখানে পরিবারের সব সদস্য উপস্থিত থাকে। এবারের আয়োজনটাও ছোট ছিল না, কিন্তু কেউ জানতো না এবার কি আসছে। সন্ধ্যার কিছু আগে হঠাৎ বাইরের রাস্তা থেকে শোনা গেল ইঞ্জিনের গর্জন। বিশাল এক গাড়ির বহর প্রবেশ করলো নীরবদের প্রত্যেক বাড়ির দিকে। প্রথমে 4টি কালো অডিও এসইউভি, তারপর মাঝখানে থামলে একটি ব্ল্যাক রোলস রয়েল। গাড়িগুলোর ঝকঝকে বডি স্টাইল আর স্ট্যান্ডার্ড দেখে সবাই থতমত খেয়ে তাকিয়ে রইল। অডি গাড়িগুলো থেকে নেমে এলো কিছু ব্ল্যাক স্যুট পরা লোক। তাদের মধ্যে দুজনের মুখে মাস্ক, হাতে AK-47, পুরো শরীর জুড়ে রক্ষী বাহিনীর গাম্ভীর্য। তখন একজন এগিয়ে গিয়ে ধীরে ধীরে রোলস রয়েলের দরজাটা খুলে দেয়। চোখ ধাঁধানো দৃশ্য। গাড়ি থেকে নামলো নীরব। তার পরনে নেভি ব্লু রঙের জমকালো পাঞ্জাবি, চোখে কালো সানগ্লাস, হাতে চকচকে ব্যান্ডেড ঘড়ি, চুল স্টাইল করে সাইড করে রাখা। আত্মবিশ্বাসের যেন এক অন্যরকম ছায়া
তার চারপাশে। সে ধীরে ধীরে হাত বাড়িয়ে গাড়ির ভেতর থেকে নামিয়ে আনে নিশিকে। নিশির পরনে ছিল একই রঙের নেভি ব্লু শাড়ি, চোখে হালকা কাজল, ঠোঁটে নরম লিপস্টিক। এতটাই সুন্দর লাগছিল তাকে, যেন চোখ সনয় দেয়। তারা একসাথে দাঁড়াতেই মনে হচ্ছিল এক নিখুঁত রাজকীয় জুটি। অনুষ্ঠানের ভেতর সবাই থম মেরে তাকিয়ে আছে। নীরবকে প্রথমে চিনতে না পারলেও তার আত্মবিশ্বাসী হাঁটা আর পাশে সেই মেয়েটিকে দেখেই সবাই ধীরে ধীরে বুঝে ফেলে এ তো সেই নীরব। নীরব নিশিকে নিয়ে তার দাদির কাছে যায়। তার দাদি তাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। দাদু ভাই, তুই এসেছিস? আমি জানতাম তুই আসবি। হ্যাঁ দাদিমা, আমি ফিরেছি আর নিজেকে যোগ্য করেই ফিরেছি। আমি জানতাম তুই পারবি। হ্যাঁ দাদিমা, তোমার দোয়া সবসময় আমার সাথে ছিল। নীরবের দাদি চোখ যায় নিশির দিকে। তিনি নিশিকে দেখিয়ে নীরবকে বলে, কিরে দাদু ভাই, এটা আমার সতীন নাকি? হ্যাঁ দাদিমা। নীরব তখন নিশিকে তার দাদিমার সাথে পরিচয় করিয়ে দেয়। দাদিমা নিশিকে জড়িয়ে ধরে কপালে চুম খায়। এই যে সতীন, শুনো, আমার নাতিকে সবসময় দেখে রাখবে, তাকে কখনো একা করো না। না দাদিমা, আমি সব সময় তোমার জামাইয়ের সাথে আছি। আমি শুধু চেয়েছি ওর পাশে থাকতে, আর ওর পাশে থেকে আমি বুঝেছি বিশ্বাস না পেলেও ভালোবাসা দিয়ে মানুষ বিজয় হতে পারে। দাদিমা, তুমি কিন্তু আমাদের সাথে চলে যেতে হবে। দাদিমা, তোমার কিন্তু আমাদের সাথে চলে যেতে হবে। এখন থেকে তুমি আমাদের সাথে থাকবে। আমরা দুই সতীন মিলে গল্প করব। না রে দাদু ভাই, আমি চাই এই শেষ বয়সটা নিজের স্বামীর বাড়িতে কাটাতে। তোরা মাঝে মাঝে এসে আমার সাথে দেখা করিস। নিশি হেসে সম্মতি জানায়। তারপর নীরবের দাদি নীরবকে বলে তার মায়ের কাছে যেতে। নীরব এগিয়ে এসে চোখ নামিয়ে থাকা নিজের মায়ের সামনে দাঁড়ায়। মা, চিনতে পেরেছো আমাকে? তার মা কিছুক্ষণ হতবাক হয়ে তাকিয়ে থেকে ধীরে ধীরে মাথা নাড়লেন। চোখ ছলছল করছে, তার বাকরুদ্ধ হয়ে পড়েছেন। নীরব, তুমি তুমি এত বড় গাড়ি আর দেহরক্ষী নিয়ে? আপনার অপবাদ দিয়েছিলেন না একদিন, বলেছিলেন আমি আপনার চরিত্র নিয়ে খারাপ কিছু করেছিলাম। কি ছিল সেটা ভুলে গেছেন নাকি মনে করিয়ে দিতে হবে? সকলের চোখে এখন ভয়, অনুশোচনা, বিস্ময়। আজ এখানে আসার উদ্দেশ্য ছিল মায়ের সামনে দাঁড়ানো। আমি বলেছিলাম একদিন আসব এবং নিজে প্রমাণ করব মা আপনি আমাকে জন্ম দিয়ে ভুল করেননি। আমার ছেলে আমার ভুল হয়ে গিয়েছিল রে, আমি তাকে চিনতে পারিনি। চিনেছেন তো মা, এতেই আমি ধন্য। আজ আমি যা, তোমাদের অবিশ্বাস আর ত্যাগই আমাকে এই জায়গায় এনেছে। পরিবারের অন্য সদস্যরাও এখন ধীরে ধীরে সামনে এগিয়ে এসে হাত ধরছে, ক্ষমা চাইছে। একসময় যাদের ঠাঁই ছিল না তার মনে, আজ তারা তার সাফল্যের আলোয় গর্বিত। নীরব তার পরিবারকে ক্ষমা করতে পারে না, তার রাগ হচ্ছিল। নিশি তখন তার হাত ধরে তাকে সান্ত্বনা দেয়। নীরব তখন সেখানে আর দাঁড়িয়ে থাকতে পারছিল না। সে তখন নিশিকে নিয়ে তার দাদির কাছে যায়। তখন একজন অ্যাসিস্ট্যান্ট এসে নীরবের হাতে একটা বক্স দিয়ে যায়। সেটাতে ছিল একটা অনেক দামি হীরের নেকলেস। নীরব সেটা তার দাদিমাকে পরিয়ে দিয়ে একটা মুচকি হাসি দেয়। তারপর তার দাদিমার থেকে বিদায় নিয়ে সেখান থেকে চলে আসে। সেদিন রাতে নীরব আর নিশি একসাথে ছাদে বসে আকাশের দিকে তাকিয়ে থাকে। উপরে জলজল করছে তারা, আর নিচে জ্বলছে তাদের চোখের আনন্দের জ্যোতি। ভাবতে পারো আমরা কোথা থেকে শুরু করেছিলাম, আজ কোথায় এসে দাঁড়িয়েছি। তুমি না থাকলে আমি এখানে আসতে পারতাম না। তুমি ছিলে আমার প্রতিটা রাতের প্রেরণা, প্রতিটা কষ্টের ওষুধ। আর তুমি ছিলে আমার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত। অনেক আগে থেকেই ভালোবেসে ফেলেছিলাম তোমায়, শুধু সাহস ছিল না বলার। নীরব ধীরে নিশির হাত ধরে। তার চলো না বাকি জীবনটা একসাথে লিখি, কষ্টগুলোকে পেছনে ফেলে সামনে চলি, তুমি আর আমি একসাথে সব সময়। তুমি পাশে থাকলে আমি ভয় পাই না কিছুতেই। দুজন জড়িয়ে ধরে দাঁড়িয়ে থাকে ছাদের উপরে, যেন গোটা আকাশটা তাদের আশীর্বাদ জানায়। এরপর সময় কেটে যায়। নীরব তার কোম্পানিকে দেশের অন্যতম সফল কোম্পানিতে পরিণত করে। নিশি হয় তার ডিরেক্টর আর সাথের ছায়া। তাদের ভালোবাসা হয় চোখে পড়ার মতো, কিন্তু গাঢ় অভিনয় নয়, অনুভব। বছরখানেক পর একদিন হাসপাতালে বেডে শুয়ে থাকে নিশি। নীরব বাইরে অস্থির হয়ে হাঁটছে। হঠাৎ নার্স এসে বলে, অভিনন্দন, আপনি বাবা হয়েছেন। নীরব দৌড়ে যায় ভিতরে। নিশি তার কোলে ধরে আছে ছোট্ট একটা রাজপুত্র। নীরব চোখের পানি ধরে রাখতে পারে না। আমার পরিবার পূর্ণ হলো আজ, আমার জীবন পূর্ণ হলো। শেষ দৃশ্য, তারা তিনজন বসে আছে একটা সুন্দর ঘরের বারান্দায়। নীরব, নিশি আর তাদের ছোট্ট ছেলে। পেছনে সূর্য ডুবে যাচ্ছে আর সামনে উদিত হচ্ছে এক নতুন দিনের স্বপ্ন।
লেখা ভেসে আসে, শেষে না গিয়েও শেষ হয় না কিছু গল্প। ভালোবাসা যেখান থেকে শুরু হয় শেষও সেখানে, একে অপরের হৃদয়ে।